তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধারক নিয়ে কথা বলবো। তো ধারক ব্যাপারটা আসলে কি? তো আমরা এই ধারক নামটা থেকে কি বুঝতে পারছি? কেউ একজন বলো তো ধারক মানে কি? যে ধারণ করে। আচ্ছা, আবির বলল হচ্ছে যে ধারণ করে, অর্থাৎ এই ধারণ বা নামটা হচ্ছে ক্যাপাসিটর। তো এখানে আমরা এই ধারক মানে হচ্ছে যে ধারণ করে, কোনো কিছু ধারণ করে। এখানে কি ধারণ করে? এখানে আমরা বলবো যে সে হচ্ছে চার্জ ধারণ করে। কি ধারণ করে? চার্জ ধারণ করে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে ধারক কি ধারণ করে? চার্জ ধারণ করে। তো আমি যেমন হচ্ছে একটা জাগ বলতে পারি, এখানে আমাদের মনে করো একটা জাগ আছে, সাপোজ এখানে একটা জাগ আছে। এখন আমি বলবো যে এই জাগ কি ধারণ করে? এই জাগটাও একটা ধারক। কি ধারণ করে? আমরা বললাম যে পানি ধারণ করে। ওকে, কথা কি বুঝতে পেরেছো? এরকম একটা জিনিস। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ধারক, যে কোনো কিছু ধারণ করে। তো এইটাও যেহেতু ধারক, তার মানে এও কোনো কিছু ধারণ করবে। কি ধারণ করবে? চার্জ ধারণ করবে। কি ধারণ করবে? চার্জ ধারণ করবে। তো এখন এই সিস্টেমটা কি বা কেমন কি সেই বিষয়টা আমরা জানার আগেই ধারক দেখতে কেমন সেই জিনিসটা নিয়ে একটু কথা বলি। দেখো এই যে নিচের দিকে আমি দেখাইছি, যে এখানে দেখতে পাচ্ছ তোমরা হয়তো সবাই, সবাই তো দেখতে পাচ্ছ নাকি? এই যে এখানে দেখাইছি, এখানে একটা নিচের দিকে যে চিত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা ধারকের চিত্র দেওয়া আছে। আচ্ছা, ওকে। তো নিচের দিকে যে চিত্রটা আছে সেই চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ধারকের চিত্র দেখানো আছে। এখন ধারকটা কেমন? এই যে আমরা দেখবা যে যে কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট খুললে দেখা যায় যে ওর মধ্যে অসংখ্য ধারক মানে দেওয়া আছে। এই যে এখানে দেখো, এইখানে তুমি এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে এটা, এই যে এখানে অনেকগুলো মনে করো যে তোমার ধারক এখানে আছে। এটা বাদেও আরও ছোটো ছোটো ধারক থাকতে পারে। তো ধারক বিভিন্ন ধরনের হয়, এর মধ্যে আমি কয়েকটা ধরন এখানে দেখানোর চেষ্টা করেছি। এই যে এইখানে যেটা আছে এইটা এক ধরনের ধারক। এই যে এইখানে আছে, এইখানে আছে, বিভিন্ন টাইপ। এখন এইখানে এই ধারকগুলো আসলে ভাগ হয় কিসের ওপর ভিত্তি করে সেটাও আমরা বোঝার চেষ্টা করব। তো আমি আগে একটু জাস্ট ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম যে আসলে কোন জিনিসগুলো নিয়ে আমরা পড়তেছি। হ্যাঁ, এই যে এইরকম টাইপের জিনিস। স্যার, হ্যাঁ বলো। এখানে অন্তর পদার্থ বলতে কি বোঝাচ্ছে? এখানে আসলে অন্তরক পদার্থ হবে। হ্যাঁ, এখানে আসলে অন্তরক হবে। হ্যাঁ, কটা বাদ পড়েছে। অন্তরক পদার্থ। হ্যাঁ, জি স্যার। অন্তরক পদার্থ মানে হচ্ছে এই পদার্থটা হচ্ছে বলা হয় অপরিবাহী। অপরিবাহীর আরেকটা নাম হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর বাংলা হচ্ছে অন্তরক। হ্যাঁ, ইনসুলেটর বা অন্তরক, আমি এটাতে আসতেছি। এটাকে বলা হয় হচ্ছে ইনসুলেটর। সুলেটর, যেটাকে আমরা আসলে ইংরেজি বাংলা করলে হচ্ছে অন্তরক হয়। অন্তরক মানে হচ্ছে অপরিবাহী পদার্থ। অপরিবাহী মানে যে বিদ্যুৎ পরিবহন করে না এরকম পদার্থ। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি এই যে জি যে স্যার। তিনটা চিত্র থেকে তোমাদের কি একটু ধারণা হচ্ছে যে আসলে আমরা কি পড়তে যাচ্ছি? আমরা এই যে এই জিনিসটার ভেতরকার কাহিনীগুলো আমরা পড়ব। তো আমরা আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে আসলে ধারকটা কি। তো এর জন্য আমি একটু জাস্ট এখানে দুটো ফরম্যাট আঁকতে পারি, অথবা এখান থেকে আমি দুটো শেপ নিয়ে নিই। এটা নিলেও আমাদের জন্য হবে। এটাকে নিয়ে আমরা মনে করো, সরি, আচ্ছা, এখন মনে করো আমরা এখন আবার কি আসে, স্নেহা লেট করে ফেলেছো দেখতেছি। জি ভাইয়া, আজকে একটু দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে, লেট করা যাবে না। আচ্ছা, ওকে, তো আমরা কি নিয়ে আলোচনা করছি বলো তো স্নেহা? ভাইয়া জানি আরে না। আমি তো জানি না। আমি তো জানি না। আচ্ছা, কেউ একজন বলো কি নিয়ে আলোচনা করতেছিলাম আমরা? ধারক নিয়ে। ধারক নিয়ে আমরা কথা বলতেছি। স্নেহা বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, ওকে, তো আমরা ধারক নিয়ে কথা বলতেছি। কিছুক্ষণ
দেখলে তুমিও বুঝে যাবা কি জিনিসটা। আমরা একটু মানে চিত্রটা আঁকানোর চেষ্টা করতেছি। আচ্ছা, ওকে। তো মনে করো আমি এখানে দুইটা সমান্তরাল পাত নিলাম, হ্যাঁ, সমান্তরাল পাত, এটা তো বোঝো, মানে দুইটা পাত নিয়েছি সমান্তরালভাবে রাখছি। ওকে, দুইটা পাত নিয়ে সমান্তরালভাবে রাখছি। এখন রাখার পরে এর মাঝখানে আমরা অন্তরক পদার্থ রেখেছি। এর মাঝখানে আমরা মনে করো অন্তরক পদার্থ দিয়ে এটা পরিপূর্ণ করে রাখছি। ওকে, মাঝখানে আমরা অন্তরক পদার্থ দিয়ে পরিপূর্ণ করছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা পাত কিন্তু পরিবাহীর মতো অংশ, আর এইখানে মাঝখানে যে অংশটা এটাকে আমরা অন্তরক বলতেছি, বা অন্তরক বা ইনসুলেটর, বা যেটাকে আমরা অপরিবাহী বলে থাকি। আচ্ছা, এক মিনিট, কল চলে আসছে। হ্যাঁ তামিম, হ্যালো হ্যালো, বুঝি নাই। না কেন? কেন ওর ওর কাছে চাবি তোর এখানে রাখলে দেখাচ্ছে যে যখন দেখাতে আসে তুমি নির্লিত হচ্ছ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, চাবি তোর কাছে রাখে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা ওকে, তো আমরা আবার শুরু করি। তো দেখো এইখানে আমরা বলতেছি এটা হচ্ছে অপরিবাহী। অপরিবাহী বা এটার আরেকটা নাম হচ্ছে অন্তরক বলা হয়। হ্যাঁ, অন্তরক, যেটার ইংরেজি শব্দটা হচ্ছে আমরা কি বললাম, ইনসুলেটর। ওকে, আচ্ছা। তো এখন মাঝখানে মানে এই দিক দিয়ে এই দিকে বিদ্যুৎ যাতে প্রবাহিত না হতে পারে, এই জন্য আমরা মাঝখানে একটা মনে করো যে এমন একটা জিনিস রাখলাম যাতে বিদ্যুৎ পরিবহন না হয়, এই প্রান্ত থেকে যাতে এই প্রান্তে বিদ্যুৎ না যায়। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এখন প্রশ্ন হচ্ছে, আমি একটু আগেই বলছিলাম আমরা পড়তেছি হচ্ছে ধারক, আমরা পড়তেছি কি বলতো, ধারক। এখন ধারক মানে আমি কি বলছিলাম যে ধারক মানে ধারণ করা, ধারক মানে হচ্ছে যেটাকে আমরা ক্যাপাসিটর বলছি, যে যে হচ্ছে ধারণ করে রাখবে। কি ধারণ করে রাখবে? চার্জ ধারণ করে রাখবে। তো এই চার্জটা যে ধারণ করে রাখবে তার জন্য তো আমার একটা সিস্টেম তৈরি করতে হবে, যে এমন একটা সিস্টেম আমরা তৈরি করব যাতে খুব সহজেই সে চার্জটা ধারণ করতে পারে। কথা কি বুঝতে পেরেছো? যাতে খুব সহজেই সেটা, আচ্ছা আচ্ছা, আমি আগে সিস্টেমটা বুঝাইনি, তারপরে আমি আলোচনায় আসতেছি। আচ্ছা, মনে করো যে এখানে আমি এরকম করলাম যে দুইটা প্রান্ত আমি এখানে নিলাম, দুইটা প্রান্ত এরকম আছে। এখন আমি কি করলাম, এই দুইটা প্রান্তের সাথে আমরা একটা ব্যাটারি সংযুক্ত করে দিলাম, তার দিয়ে আমরা একটা ব্যাটারি সংযুক্ত করে দিলাম। আচ্ছা, ব্যাটারি সংযুক্ত করলে আসলে তোমাদের কি মনে হচ্ছে বলো তো, এখানে কি ঘটবে? এটা হচ্ছে প্লাস, তাহলে এই প্রান্তটা কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। আর এই প্রান্তটা কি হয়ে যাবে বলো, মাইনাস হবে। এখন প্রশ্ন হতে পারে, অনেকে বলে যে ভাই এটা কেমনে হলো আমাকে বোঝান, যে এটা প্লাস হলো এটা মাইনাস হলো কেন, এরকম হইলো কেন? আসলে বিষয়টা হচ্ছে এরকম, যে যখন আমরা এই যে এরকম দুইটা অংশ যুক্ত করে ফেলেছি তখন কিন্তু এই দিককার এখানেও কিন্তু মাইনাস ছিল, সেই মাইনাসগুলো এই দিক দিয়ে এইদিকে চলে আসছে। ওকে, এই দিক দিয়ে এইদিকে চলে আসছে। কথা কি বোঝাতে পারলাম কিনা? এখানে মনে করো দুইটা আমাদের অংশ ছিল, দুইটা ছিল, সেটা হচ্ছে কি কি, সেটা হচ্ছে প্লাসও ছিল মাইনাসও ছিল, প্লাসও ছিল মাইনাসও ছিল, প্লাসও ছিল মাইনাস, এরকম ছিল। মাইনাসের পার্টগুলো এই দিক দিয়ে ক্রস করে এই পাশে চলে গেল। তো সেই ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা ঘটলো, সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা প্রত্যক্ষভাবে দেখতে পাবো সেটা হচ্ছে এরকম, যে একদিকে প্লাস চার্জ হবে আর একদিকে মাইনাস চার্জ হবে। ওকে,
এখন আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এইটাকে এখন এখান থেকে সরায় ফেললাম, তাইলে কি ঘটনা ঘটবে? তাইলে কিন্তু এখানে একটা বিষয় ঘটবে। কি ঘটবে? এর মধ্যে একটা চার্জ যুক্ত আছে, এর মধ্যে একটা চার্জ আছে, এটা হচ্ছে কিউ পরিমাণ চার্জ আছে। এর মধ্যেও একটা চার্জ আছে যেটা হচ্ছে মাইনাস কিউ পরিমাণ চার্জ আছে। ওকে, প্লাসকে উচ্চ ভোল্ট ধরা হয়, উচ্চ বিভব ধরা হয়, এইখানে নিম্ন বিভব ধরা হয়। তাহলে আমি মানে বলতেই পারি এই দুইটার মাঝে একটা ভোল্টেজের ডিফারেন্স হবে, হবে কি না? এটার মাঝে ভোল্টেজের ডিফারেন্স হবে নাকি হবে না বলো তো? হবে। ভোল্টেজের ডিফারেন্স হবে, ভোল্টেজের কিন্তু এখানে ডিফারেন্স ঘটবে। তো এই যে যে আমি এখানে একটা কাজ করলাম, কি কাজ করেছি? এখানে কিছু চার্জ, এখানে কিছু চার্জ, এই চার্জকে কিন্তু কি করে রাখলাম, এর মধ্যে ধারণ করে রাখলাম। কিভাবে? এই যে এখানে একটা ব্যাটারি সংযুক্ত করে এই দুইটার মধ্যে আমরা কি করেছি, চার্জটা ধারণ করে ফেলেছি। এই যে যে চার্জ ধারণ করার যে কৌশলটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এখানে যে কৌশলটা অবলম্বন করলাম, এই কৌশলটাকেই বলা হয় হচ্ছে ধারক। কি বলা হয় বলো তো? ধারক। তাহলে আমরা কি বলবো? আমরা এখানে এখানে দুইটা আমরা পাত নিয়েছি, এখানে একটা পাত, এখানে একটা পাত। তাহলে আমি বলবো দুইটা সমান্তরাল পাত, মাঝখানে অন্তরক পদার্থ রেখে এই চার্জ ধারণ করে রাখার যান্ত্রিক কৌশলকেই বলা হবে হচ্ছে ধারক। তো আমি এখানে যদি একটু জাস্ট দেখাই, বিষয়টা খেয়াল করো। দুইটি সমান্তরাল পাত, মাঝে অন্তরক পদার্থ রেখে চার্জ ধারণ করার যে যান্ত্রিক কৌশল, আমরা একটা কৌশল ব্যবহার করেছি, যেই কৌশলটাকে আমরা কি বলতেছি বলতো? ধারক বলতেছি। তাহলে এই ধারক হচ্ছে কোনগুলো? এই যে এখানে আমি দেখাইছি, এইগুলো হচ্ছে ধারক। ওকে, আমি আরেকবার বলতেছি, বিষয়টা একটু খেয়াল করো। এই যে দুইটা সমান্তরাল পাত, মাঝে অন্তরক পদার্থ রেখে চার্জ ধারণ করার যে যান্ত্রিক কৌশল, এটাকে বলা হবে ধারক। সুন্দর একটা সংজ্ঞা দিয়ে রাখছি, সংজ্ঞাটা একটু মাথায় রাখবা। ধারক কি? ভাইয়া অন্তরক জিনিসগুলো কি? অন্তরক জিনিস হচ্ছে, আমরা যে এখানে লিখেই দিলাম, একটু আগে লিখে দিয়েছিলাম যে অন্তরক মানে হচ্ছে অপরিবাহী। অপরিবাহী জানো তো? অপরিবাহী, অপরিবাহী মানে কি? যেগুলো পরিবহন করা যায় না যেখান মানে থেকে। যেটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না। যেমন তুমি কি বলতে পারো? রাবার, হ্যাঁ, রাবার, কাঠ। ওকে, এই টাইপের যে জিনিসগুলো আছে আর কি, হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার অপরিবাহী পদার্থ, মানে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না। ওকে, প্লাস্টিকও হইতে পারে। আচ্ছা, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? যে অনেক সময় বলে না যে তুমি হচ্ছে বিদ্যুতের কাজ করতেছো, তুমি হচ্ছে এই চেয়ারের উপর উঠে করো, তার অথবা এই হচ্ছে কাঠের চেয়ারের উপরে, অথবা এই যে এই হচ্ছে তোমার তোমার প্লাস্টিকের চেয়ারের উপরে দাঁড়িয়ে তারপরে এই কাজটা করা হয়। কারণ কি? কারণ যাতে হচ্ছে ওই মানে মানুষের বডি তো পরিবাহী, আর ভূমিও তো মনে করো যে নেগেটিভ চার্জ থাকে, তো এই জন্য এর সাথে হলে কানেক্ট হয়ে যায়। এই কানেক্টকে ডিসকানেক্ট করার জন্য মাঝখানে কি করা হলো, আমি একটা চেয়ারের উপর দাঁড়ালাম। তার মানে চেয়ার তো আসলে অপরিবাহী, আমি আমার ভেতরে পরিবহন হইলেও নিচ দিয়ে বের হতে পারবে না। ওকে, এইরকম একটা টাইপের বিষয়। তো অপরিবাহী মানে হচ্ছে যার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না। তো ওইটারই আরেকটা নাম হচ্ছে ইনসুলেটর, আরেকটা নাম হচ্ছে অন্তরক। বোঝা গেল? তাহলে আমি কি বললাম? দুইটি সমান্তরাল পাত নিব, মাঝে অন্তরক পদার্থ রাখবো, তারপরে চার্জ ধারণ করার যে যান্ত্রিক কৌশল হবে সেটাই হচ্ছে ধারক। আচ্ছা, ধারকের সংজ্ঞা কে কে পারবো না বলো তো? সবাই পারবা বিষয়টা বলতে? জি ভাইয়া। ওকে, জি স্যার। জি ভাইয়া। ওকে, তো আমরা তারপরে আসি। দেখো, তাহলে আমি এখানে চার্জ ধারণ করার যে যান্ত্রিক কৌশল যে পাইলাম, এটাকে আমরা ধারক বললাম। আমরা বললাম যে দুই পাশে আসলে কি আছে, চার্জ আছে, মাঝখানে হচ্ছে বিভব পার্থক্য আছে। কি আছে বলো তো? বিভব পার্থক্য। তাহলে এখন আমি এখানে যে ব্যাপারটা বলতে পারি সেটা হচ্ছে, এই যে এখানে দেখো তো, এখানে দুইটা ঘটনা আছে। আমি আমি এই যে যত বেশি চার্জ দুই দিকে স্টোর করে রাখতে পারবো, এর মাঝখানের বিভব তত বাড়বে না? এইখানে যদি আমি এর পরিমাণ বাড়াতে থাকি, এখানে এর পরিমাণ হচ্ছে মনে করো যে এর পরিমাণও বাড়াতে থাকি, তাহলে একটা হচ্ছে আমাদের উচ্চ বিভব আর একটা হচ্ছে নিম্ন বিভব, এর মধ্যে ডিফারেন্স যত বেশি হবে আমাদের এইখানে ভোল্টেজের পরিমাণটাও কিন্তু তত বেশি হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা বলতে পারি সেটা হচ্ছে, এরকম ধরনের যদি আমরা একটা ঘটনা বলি, সেটা হচ্ছে এই ভোল্টেজ এবং হচ্ছে এই চার্জের মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। চার্জ যদি আমি বাড়াই তাহলে ভোল্টেজ বাড়বে, ওর মাঝখানের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে বাড়বে। ওকে, তাহলে এখানে যদি আমি এমন করি যে বিষয়টা হচ্ছে কেমন, যে এই দুই দিকে আমি যদি
এই বিভব পার্থক্য মনে করো আমি বললাম এরকম কি হইছে, আমি যদি ভি বিভব পার্থক্য বজায় রাখতে চাই, বিভব পার্থক্য বজায় রাখতে কি করা লাগবে বলো তো? আমার চার্জ লাগবে কতটুকু? ভি বিভব পার্থক্য বজায় রাখতে আমার চার্জ লাগবে কতটুকু বলো তো? এই কতটুকু লাগবে বলো? কিউ পরিমাণ। হ্যাঁ, ভি বিভব পার্থক্য বজায় রাখতে কিউ পরিমাণ চার্জ লাগে, কিউ চার্জ লাগে। তাহলে এখন আমি কি বলবো? 1 ভোল্ট যদি বিভব পার্থক্য বজায় রাখতে চাই তাহলে আসলে কি ঘটনা ঘটবে? কিউ বাই ভি হবে, চার্জ লাগে। তো এই যে 1 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখতে যতটুকু চার্জ লাগে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে, এখানে আরেকটা শব্দ আসবে, সেটাকে বলা হয় ক্যাপাসিটেন্স। মানে ধারণ করার ক্ষমতা, যেটাকে আমরা আসলে ধারকত্ব বলে থাকি। কি বলে থাকি? ধারকত্ব বলে থাকি। মানে ধারকের যে ক্ষমতাটা সেটাকে বলা হয় ধারকত্ব, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে কিউ বাই ভি। ওকে, এই ফর্মুলা থেকেও যদি আমি এখানে আনতাম তাহলে কি হইতো যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই সমানুপাতিক চিহ্নটা উঠে যে এখানে একটা ধ্রুবক আসতো, যেটাকে আমরা সি বলতাম, সি ইজ ইকাল টু এরকম ঘটনা। তাহলে আমি এখান থেকে কিন্তু বিষয়টা এরকম আসতে পারতাম, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমরা মনে হয় উল্টা লিখে ফেলেছি, এখানে একটা ঝামেলা হবে। এটা হচ্ছে এরকম ঘটনা ঘটবে আর কি, কিউ সমানুপাতিক হচ্ছে ভি। তাহলে এখান থেকে আমাদের কিউ ইজ ইকাল টু সিভি বা সি ইজ ইকাল টু কিউ বাই ভি, এরকম একটা ঘটনা আসবে। তো এই যে আমরা এখানে বলতেছি যে সি ইজ ইকাল টু কিউ বাই ভি, এটাকেই আমরা আসলে কি বলে থাকি বলতো? এটাকেই আসলে আমরা বলে থাকি হচ্ছে ধারকত্ব বলা হয়। এই যে এই টার্মটার নাম হচ্ছে ধারকত্ব। হ্যাঁ, আচ্ছা এই দুইটা জিনিস তোমাদের একটু, তাহলে ধারকত্ব আর ধারক এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ধারক হচ্ছে এই চার্জ ধারণ করার যে যান্ত্রিক কৌশল তৈরি করলাম সেটাই হচ্ছে ধারক, আর ধারকত্ব হচ্ছে তার ক্ষমতা, অর্থাৎ এই ধারকটা কি পরিমাণ চার্জ ধারণ করতে পারবে সেটাকে বলা হয় হচ্ছে তার ধারকত্ব। ঠিক আছে, এখন তাহলে ভাই ধারকত্ব কি জিনিস আমরা বলবো, যে ধারকের সংজ্ঞাটা দিয়ে আমরা বলবো, তারপরে বলবো ধারকের চার্জ ধারণ করার ক্ষমতাকে বলা হয় ধারকত্ব। ধারকের চার্জ ধারণ করার ক্ষমতাকে বলা হয় ধারকত্ব। কথা কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পারলা কিনা? জি ভাইয়া। আচ্ছা এখন আমি যদি এখানে বলি যে এখানে কিন্তু যে এ যদি বেশি পরিমাণ চার্জ হচ্ছে মনে করো যে ধারণ করতে পারে, তাহলে এর ভোল্টেজও হচ্ছে বেশি হবে। এটা বেশি মানে এটাও বেশি, এইটা বেশি মানে এটাও বেশি যদি হয়, তাহলে এর ভাগফলটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট মান থাকবে। বোঝা গেল? এই ধারকত্ব এই জন্য একটা কনস্ট্যান্ট মান থাকবে। মনে করো একটা ধারক নিলে পরে ওর ধারকত্ব একটা নির্দিষ্ট থাকবে। তো এখন এই ধারকত্বকে, এই ক্যাপাসিট্যান্সকে আবার আমাদের এই ক্যাপাসিট্যান্সের হচ্ছে একক আছে, এই ক্যাপাসিট্যান্সের একক আছে। এই ক্যাপাসিট্যান্সের এককটা তাহলে কি হইতে পারে? কারো কি আইডিয়া হচ্ছে এখান থেকে কারো কি আইডিয়া হচ্ছে যে এর এককটা কি হইতে পারে? উপরে কি হচ্ছে বলো? উপরে হচ্ছে কুলম্ব, চার্জের একক হচ্ছে কুলম্ব, আর নিচে হচ্ছে ভোল্টি, এর একক হচ্ছে ভোল্ট। তাহলে কুলম্ব পার ভোল্ট, এই কুলম্ব পার ভোল্ট এটা হইতে পারে, অথবা এটার আরেকটা একক আছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্যারাডে। মাইকেল ফ্যারাডের নাম অনুসারে এটাকে ফ্যারাডে এফ দিয়ে প্রকাশ করা হয়। ওকে, আমি আরেকবার বিষয়টা আসতেছি, সেটা হচ্ছে আমি যদি পরের পৃষ্ঠায় চলে যাই, সেটা হচ্ছে এরকম। আচ্ছা সরি, এখানে মনে করো যে আমরা আসলাম। এখন যদি আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে তাহলে এই ধারকত্বের একক কি হইতে পারে? দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে কুলম্ব পার ভোল্ট, হ্যাঁ এরকম টাইপের জিনিস হইতে পারে, অথবা ফ্যারাডে। তো ফ্যারাডের সবচেয়ে প্রচলিত একক, হ্যাঁ এই আমরা ফ্যারাডেই বলবো এককটার নাম। যদি আমি বলি যে ধারকের হচ্ছে একক কি, এটা বলবো ফ্যারাডে। এখন প্রশ্ন হচ্ছে ফ্যারাডেটা একটু বড় একক, এই ফ্যারাডে বড় একক, কিন্তু আমরা যে ধারকগুলো ব্যবহার করি সেই ধারক কিন্তু আসলে
মনে করো যে আমরা যে ধারকগুলো ব্যবহার করি সেগুলো ছোট ছোট ধারক হয়, সেই ব্যাপারগুলো কেমন হয় সেটা হচ্ছে আমরা এরকম ব্যবহার করি যে মাইক্রো ফ্যারাডে অথবা পিকো ফ্যারাডে, আমরা এরকম শব্দগুলো ইউজ করে থাকি। তো মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6 ফ্যারাডে, ওকে, মাইক্রো। আর পিকো মানে কি? এই কে বলতে পারবা? 10⁻12, 12 মানে কি? মনে আছে তো? পিকো ফেমটো মনে আছে না তোমাদের? মাইক্রো, ন্যানো, পিকো, তারপরে কি ফেমটো, তারপরে এটো, এরকম টাইপের বিষয় তোমরা দেখেছো তো নাকি? জি স্যার। প্রথম অধ্যায়ের মধ্যে আলোচনা করা ছিল। তাইলে এই মাইক্রোফ্যারাডেই সবচেয়ে প্রচলিত একক, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তুমি যদি বাজারে যাও, তুমি যদি বলো, তোমাকে আমি বললাম যে তুমি একটা ধারক কিনে নিয়ে আসো, এখন তুমি বলবা দোকানে যে বলবা যে আমাকে একটা 50 মাইক্রোফ্যারাডের একটা ধারক দেন, হ্যাঁ, বোঝা গেল? মাইক্রোফ্যারাডের একটা ধারক দেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ধারক তো বুঝতে পারলাম, বিষয়টা হচ্ছে আপনি তো বোঝাচ্ছেন ঠিক আছে, কিন্তু এই ধারকের কাজটা কি? ধারক কি করে? ধারকের কাজটা আসলে কি? আচ্ছা, তোমরা কয়েকটা জিনিস দিয়ে, আমি ধারক অনেক জায়গায় ব্যবহার করা হয়, বাট আমি কয়েকটা জিনিস একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। মনে করো এই ধারক বা এই ধারকের ইংরেজি নামটা হচ্ছে ক্যাপাসিটর, আর ধারকত্বের ইংরেজি নামটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। তাহলে ক্যাপাসিটরটা হচ্ছে চার্জ ধারণ করার একটা যান্ত্রিক কৌশল, আর ওর যে ক্ষমতাটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে ধারকত্ব, ওকে? আচ্ছা, একটা মিনিট, পরামর্শ এত ডিস্টার্ব করলে হয়? হ্যাঁ, তুমি কালকে তো টিকিট কাটা হয়েছে। হ্যাঁ, সকালে গাড়ি। না, পলাশও আসবে। আহ, সকালে তো গাড়ি তো মনে করো টিকিট কাটা হয়েছে 10টা 45 আর কি। এর আগের দিন গেছিলাম কয়টায়, ওটা মনে হয় 9টা 45, 4টা 4:30। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, কাল তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, ওকে, তো সবাই একটু খেয়াল করো, তাহলে আমরা এই ধারকটাকে আসলে কোথায় আমরা ব্যবহার করি, আমরা জিনিসটা একটু বুঝে নিই। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই পরিচিত আছো যে ধারক হচ্ছে ফ্যানে ব্যবহার করা হয়। সবাই এটা কি শুনছো যে ধারক হচ্ছে, মানে এই ক্যাপাসিটরটা হচ্ছে ফ্যানে থাকে? শুনছো সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ফ্যানে হচ্ছে ক্যাপাসিটর থাকে। এখন কি কারণে থাকে ব্যাপারটাও আমি ব্যাখ্যা করতেছি, সমস্যা নেই। এবং থাকা এবং না থাকার মধ্যে আসলে সুবিধা অসুবিধাটা কি আমি সেটাও ব্যাখ্যা করব। এবং তোমরা হয়তো এটা খেয়াল করেছো কি না জানি না, দেখবা অনেক সময় কিছু হচ্ছে টেলিভিশন অথবা কম্পিউটার বা এই টাইপের ডিভাইসগুলোতে দেখবা এমন হয় যে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও মনে হচ্ছে যে ওইখানে লাইনটা আছে, তারপরে আস্তে আস্তে সেটা হচ্ছে মনে করো অফ হয়ে গেল। এরকম ঘটনা হয়তো লক্ষ্য করেছো, এরকম লক্ষ্য করেছো কিনা জানি না, দেখবা যে অনেক সময় যে তোমার কাছে হচ্ছে মানে বাসায় একটা টিভি আছে, এখন টিভিটা কি হইলো, মনে করো যে তোমার বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে এটা অফ হয়ে, যে দেখবা যে সাইডে মনে হচ্ছে যে আলো কিছুক্ষণ পরে নিভে গেল, এরকম ঘটনা। মানে ওইখানে যে মানে ওই তোমার হচ্ছে টিভির যে ওইখানে যে লাইনটা, ওইখানে দেখবা যে ওইখানে যে আলোটা জ্বলে, ওই আলোটা কিছুক্ষণ পরে নিভে গেল। এরকম টাইপের
ঘটনা মনে করো যে তোমার কম্পিউটারের ক্ষেত্রেও ঘটতে পারে, বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রেই ঘটতে পারে। তো আসলে এইগুলো কেন ঘটে বা এই ধরনের ব্যাপারটা ঘটার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে, আমি এখানে একটু জাস্ট যদি ব্যাখ্যা করি বিষয়টা খেয়াল করবা। মনে করো আমি সাপোজ এখানে একটা সার্কিটের মতো চিন্তা করে নিলাম। এরকম মনে করো আমাদের একটা সার্কিট আছে। আমি সার্কিটটাকে আগে একটু বক্স টাইপের বানাই নি, তারপরে আমি একটু এই সবার মনোযোগ আছে তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওকে। তো আমি এখানে মনে করো এরকম একটা অবস্থা তৈরি করলাম। এখানে একটা সুইচ রেখে এখানে মনে করো যে আমাদের একটা বাল্ব বা কোনো কিছু আছে। আচ্ছা, বাল্বের মতোই চিহ্ন দিই, না হলে আবার অনেকে ভাববে যে ভাই এর কি আঁকালেন, কি ঘটনা ঘটছে এটা তখন ভালো বুঝবো না। তো মনে করো যে এরকম টাইপের একটা জিনিস আছে, এখানে একটা বাল্ব লাগানো আছে। তো এখন এখানে ব্যাপারটা কি ঘটলো, তুমি যখন এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত করবা, সুইচটা অন করে দিবা, সুইচটা যখন অন করবা তখন কি ঘটনা ঘটবে? সুইচটা যখন অন করবা তখন এই দিক দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হবে। তো বিদ্যুৎটা এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এই পথে এই দিক দিয়ে চলে আসবে। এখন ঘটনা হচ্ছে, যদি এটা আমি অফ করে দিই তাহলে কিন্তু এইটা সাথে সাথে অফ হয়ে যাবে, তাই না? সাথে সাথে অফ হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে, যদি আমি এর মাঝে একটা ক্যাপাসিটর লাগায় রাখি, মানে ব্যাপারটা হচ্ছে যদি আমি এখানে একটা ক্যাপাসিটর লাগায় রাখি, তাইলে এখানে ব্যাপারটা আসলে কি ঘটবে? ব্যাপারটা ঘটবে হচ্ছে এরকম। মনে করো যে এখানে আমি একটা ক্যাপাসিটর লাগায় রাখবো। ক্যাপাসিটরটা কিন্তু আবার এইখানে একটা বিষয় মাথায় রাখবা, ক্যাপাসিটরটাকে কিন্তু এইখানে লেখার সময় তোমাকে কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ক্যাপাসিটর আর এইটার চিহ্ন কিন্তু দুই রকম। কি দুই রকম দেখতে পাচ্ছ বলো তো? মাঝে দুইটা দাগ। হ্যাঁ, এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা বড় দাগ একটা ছোট দাগ, মানে একটা হাই ভোল্টেজ একটা লো ভোল্টেজ, এরকম একটা ব্যাপার। আর এইটার ক্ষেত্রে আমরা দুইটা জাস্ট দাগ দিয়ে রাখি। কারণ কি? কারণ হচ্ছে একটু আগে আমি বোঝাইছি, এই যে আমরা দুইটা সমান্তরাল পাত নিয়ে এর মাঝে আসলে অন্তরক পদার্থ রেখে এই সিস্টেমটা তৈরি করি। এই জন্য আমাদের এটা বোঝাতেও এরকম দুইটা সমান দাগ নেওয়া হয়। কি নেওয়া হয়? দুইটা সমান দাগ। এই যে দুইটা সমান দাগ দিয়ে আমরা ক্যাপাসিটরকে বুঝিয়ে থাকি। ওকে, এখন তুমি কি করলা? তুমি যখনই এখানকার সুইচটা দিলা তখন এইটা এইটা তো জ্বললই, এই বাল্বটা তো জ্বলবেই, সাথে এই ক্যাপাসিটরটা হচ্ছে চার্জিত হয়ে থাকবে। তার মানে এদিকের প্রান্তটা হচ্ছে প্লাস হয়ে থাকবে, এদিকে হচ্ছে মাইনাস হয়ে থাকবে। এরকম এই চার্জটা ও নিয়ে নিবে। ওই চার্জটা নিয়ে ও চার্জিত হয়ে যখন থাকবে তখন আর কিন্তু চার্জ, মানে সে আর হচ্ছে চার্জ তখন গ্রহণ করবে না। তো এখন ও হুট করে যখন এই বিদ্যুৎটা অফ করে মানে বিদ্যুৎটা চলে যাবে যখনই, তখনই একটা বিষয় খেয়াল করো, এখানকার লাইন তো মনে করো যে বাদ হয়ে গেল, এখানকার লাইন বাদ হয়ে গেল কেন? কারণ বিদ্যুৎ চলে গেছে, এদিক দিয়ে কোনো চার্জ যাচ্ছে না। কিন্তু তারপরেও বাল্বটা কিন্তু একটু পরে নিভবে। কেন নিভবে পরে? কারণ এই চার্জটা তখন হচ্ছে ডিসচার্জ হয়ে এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এদিকে চলে আসবে। তার মানে এইটা যতক্ষণ প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কি হবে? এইটা হচ্ছে জ্বলতে থাকবে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই ব্যাটারি আর এই হচ্ছে তোমার ধারকের মধ্যে দুইটাই কিন্তু চার্জ ধারণ করে, বাট দুইটার মধ্যে কিন্তু পার্থক্যর জায়গাটা হচ্ছে, ব্যাটারিতে কি হয়? ব্যাটারিতে হচ্ছে চার্জিত হতে, ভালো করে খেয়াল করবা, চার্জিত হতে কম সময় লাগে, বাট ডিসচার্জিত হতে বেশি সময় লাগে। মানে দেখবা যে চার্জ দিলাম আমি 1 ঘন্টায়, কিন্তু আমি চালাচ্ছি এটা 5 ঘন্টা 10 ঘন্টা, ঠিক আছে? তার মানে চার্জিত হলো দ্রুত সময়ে, কিন্তু ডিসচার্জিত হলো একটু সময় নিল আর কি। কিন্তু ঘটনা হচ্ছে এইটার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে ডিসচার্জ খুব দ্রুত হয়। এত দ্রুত ঘটবে যে এর মধ্যে দিয়ে এটা যে খুব দ্রুত ডিসচার্জ হয়ে যাবে, সাথে সাথে মনে করো কিছুক্ষণের মধ্যেই ডিসচার্জ হয়ে যাবে, মানে কিছুক্ষণ সময়ের মধ্যেই ডিসচার্জ হয়ে যাবে। ফলে এইটা যাওয়ার মানে একটু পরে এই বাল্বটা বন্ধ হবে, মানে সাথে সাথেই বাল্বটা বন্ধ হবে না। বোঝা গেল কথাটা? এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের যে আমাদের ঘটনা, এটা
এইটা দিলে পরে আসলে কি হয়, কোনো ডিভাইস আসলে খুব দ্রুত সময়ে নষ্ট হয় না। ওকে, মানে দেখা যাচ্ছে যে হুট করে যদি একটা ইফেক্ট পড়ে তাহলে ওই ক্ষেত্রে ডিভাইসগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ওইগুলা থেকে বাঁচার জন্য এই কাজগুলো করা হয়। ওকে, বিষয়টা বোঝাতে পারলাম কিনা? জি স্যার। আচ্ছা, ওকে, তো আমি এই জিনিসটা বোঝালাম। এখন বিষয় হচ্ছে ভাই ফ্যানের ক্ষেত্রে তাহলে কি ঘটনা ঘটে, ফ্যানের ক্ষেত্রে আবার এটা লাগানোর দরকার কি? ফ্যানের ক্ষেত্রে মূলত ক্যাপাসিটর লাগানো হয় কি কারণে? স্টার্টিংয়ে একটা হচ্ছে ওকে একটা স্টার্টিংয়ে একটা হচ্ছে ফোর্স দেওয়ার জন্য, বা স্টার্টিংয়ে একটা টর্ক দেওয়ার জন্য। এটা আসলে টর্ক শব্দটা তোমরা এখনই বুঝতে পারবো না। টর্ক মানে হচ্ছে তোমার এই যে দ্রুত ঘোরার জন্য, মানে যাতে স্টার্টিংয়ে দ্রুত হচ্ছে এটা ঘুরতে থাকে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আগে বুঝি ক্যাপাসিটর না থাকলে কি হইতো। ক্যাপাসিটর না থাকলে আসলে সমস্যা হইতো যে তুমি সুইচটা দিছো কিন্তু ফ্যানটা সাথে সাথে ঘুরতো না। না ঘুরে সে কি করতো, ফ্যানটা মনে করো যে হালকা, মনে করো যে একটু মানে একটু কাঁপতো, এবং সাথে ফ্যানের মধ্য দিয়ে একটা শব্দ হতো, পুং করতে করতে একটা মনে করো এরকম একটা শব্দ হইতো আর কি। তো এই ধরনের শব্দ হয়ে ফ্যান কিন্তু আসলে ঘুরতো না। কেন ঘুরতো না? কারণ হচ্ছে এই কারণটা হচ্ছে ফ্যানের ভেতরে যে আসলে তোমার তোমার যে হচ্ছে কয়েল থাকে, এবং হচ্ছে ওর মধ্যে যে তোমার রোটর থাকে, এই ধরনের যে বিষয়গুলো থাকে ওর মধ্যে এগুলোর হচ্ছে যে পোলারিটি, অর্থাৎ আমাদের হচ্ছে ফ্যান যে একটা দিকে ঘুরবে, এই ঘোরার মতো পোলারিটি সৃষ্টি হয় না। মানে আমি সহজে বোঝানোর জন্য এই ব্যাপারটা ব্যবহার করলাম। ওইখানে মানে হচ্ছে নর্থ পোল সাউথ পোল এইগুলো দিয়ে যে একটা দিকে টার্নিং নিবে, একদিকে ঘুরবে, এরকম ঘোরার মতো ওর যে ফোর্সটা সেটা কিন্তু পায় না। কিন্তু তুমি যদি একটা ক্যাপাসিটর লাগায় দাও, তখন কিন্তু ওই ক্যাপাসিটরের যে চার্জ, ওই চার্জের কারণে ওই প্রাথমিক সময় মানে ওই স্টার্টিং মুহূর্তে কিন্তু একটা ডিরেকশন পাবে। ওই ডিরেকশন পাইলে আবার ঘুরতে থাকবে। তুমি হয়তো এই জিনিসটা করতে পারো, তুমি যদি ক্যাপাসিটর তোমার ফ্যানের যুক্ত না করা থাকে তাহলে কি হবে, ফ্যানটা ওই রকম একটু হালকা হালকা কাঁপবে এবং হচ্ছে শব্দ হবে একটা। এবং এই শব্দটাকে অনেক সময়, এই শব্দটাকে আসলে ইঞ্জিনিয়ারিং শব্দ হচ্ছে বলা হয় হামিং সাউন্ড বলা হয়, হামিং। তোমরা হয়তো জানো যে হামিং বার্ড খুব দ্রুত হচ্ছে গতিসম্পন্ন আসলে পাখি, ওইখান থেকে ও একটা শব্দ করে আর কি। তো ওইখান থেকে আসলে এখানে শব্দটা নাম দেওয়া হয়েছে হামিং সাউন্ড। তো এখানে এই সাউন্ডটা আসলে ওইরকম শব্দ করবে, এবং তুমি যদি ওইটাকে একটু একদিকে ঘুরাই দাও, ও ফ্যানটা ওইদিকে ঘুরতে শুরু করবে। এখন তুমি মনে করো যে তুমি ক্লক ওয়াইজও ঘোরাতে পারো, আবার তুমি যদি অ্যান্টি ক্লক ওয়াইজ দিয়ে দাও তাহলে ও ওইভাবেই ঘুরতে থাকবে, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি ফ্যান দিয়ে কি প্রতিবার এমন করে ঘুরাই দিব? প্রতিবার তো আমি ঘুরাই দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এই তোমার হচ্ছে ক্যাপাসিটরটা তখন আসলে কি করতে হয়, ক্যাপাসিটরটা তখন হচ্ছে আসলে লাগাইতে হয়। ক্যাপাসিটর লাগাইলেও স্টার্টিংয়ে যে ফোর্সটা সেই ফোর্সটা পাবে, এবং এটা যে অনবরত মানে অনবরত একটা নির্দিষ্ট স্পিডে ঘোরা, এই ব্যাপারটাও কিন্তু ইনশিওর করে হচ্ছে এই ক্যাপাসিটরটা। তো এটা আসলে অনেক ডিটেলস বিষয়। এর ভেতরের যে কাহিনীগুলো সেটা হচ্ছে তোমার কোথায় হচ্ছে নর্থ সাউথ বা কেমনে কি পোল হয়, এর ডিজাইনটা কেমন হয়, এটা একদম ইন ডিটেলস না জানলে, তুমি আরও বেশি ক্লিয়ার হইতে হলে এটা ইন ডিটেলসে জানা লাগবে। তো সেটা তোমাদের জন্য আসলে না হইলেও হবে। তো এখন বিষয় হচ্ছে যে তাইলে তোমরা একটু এই ধারণাটা পাইলে কিনা? বলো। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, হুম। আমাদের ক্যাপাসিটর কি শুধুমাত্র ফ্যানেই লাগানো থাকে? না না, অনেক ধরনের ডিভাইসে লাগানো থাকে। এই যে তুমি সার্কিট খুললে এই যে এরকম টাইপের সার্কিটের মধ্যে এরকম টাইপের ক্যাপাসিটর অনেক দেখতে পাবা। ক্যাপাসিটর এই যে তিন ধরনের হইতে পারে, এরকম একটা, এরকম একটা, এবং এরকম একটা। হ্যাঁ, ইলেকট্রিক্যাল টাইপের এরকম, তারপরে এই যে এটা হচ্ছে সিরামিক দেওয়া হয়, মানে ওই যে তোমার হচ্ছে এই যে মাঝখানে যে ইনসুলেটর, এই ইনসুলেটর হিসাবে আমি কি ব্যবহার করতেছি তার উপর বেস করে আসলে এগুলোর নাম হয় আর কি, বিভিন্ন ধরনের হইতে পারে আর কি। কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তো এখন দেখো, তাহলে আমি ক্যাপাসিটর এবং হচ্ছে ক্যাপাসিট্যান্স দুইটা জিনিস নিয়ে অলরেডি কথা বললাম, এবং এখানে আমরা একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে আমি এখানে একবারেই দেখাই। সেটা হচ্ছে আমরা একটা ফর্মুলা পাইছি। সেই ফর্মুলাটা হচ্ছে কি, আমরা ফর্মুলা পাইছি হচ্ছে সি ইজ ইকাল টু কি পাইছি বলো তো? কিউ বাই ভি, ভি। এরকম একটা আমরা টাইপ পাইছি। আচ্ছা,
এখন দেখো এখান থেকে আমাদের আরেকটা বিষয় আমরা এখানে আনতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে দেখো এরকম টাইপের একটা জিনিস পড়েছিলাম নাকি মনে আছে কিনা দেখো তো, কালকে আমি পড়িয়েছিলাম যে কে ইন্টু কিউ বাই আর, হ্যাঁ, অথবা কিউ বাই ডি, এরকম টাইপের একটা জিনিস পড়েছিল, হ্যাঁ। এই ডি অথবা আর যদি আর বসাই তাহলে ওটার ব্যাসার্ধ বোঝায়, হ্যাঁ, ব্যাসার্ধ বোঝায়। ব্যাসার্ধটা কেমন সেটা হচ্ছে সাপোজ মনে করো যে এখান থেকে আমরা একটা বৃত্ত টাইপের কোনো একটা কিছু নিই, এইখান থেকে মনে করো এটা নিলাম। এখন তুমি দেখো এই যে যে জিনিসটা আমি নিলাম, এই জিনিসটা যদি মাঝখানে যদি একটা চার্জ থাকে, এই মাঝখানে যদি একটা পয়েন্ট চার্জ থাকে, তাহলে এখানে আমাদের কিউ পরিমাণ আধান আছে, এইখান থেকে এই যে ডিস্টেন্সটা এটাকে কি বলা হয়, আর বলা হয়। তখন আমি এই যে আর ব্যবহার করতে পারবো, ওকে। তো এই এই হচ্ছে আমাদের বিষয়। তো এইটার আসলে বিভবটা কত, এইটার বিভব কিন্তু কি হবে বলো তো, বিভব কিন্তু এই ভি ইজিক্যাল টু কে ইন্টু কিউ বাই আর, ভি ইজিক্যাল টু কে ইন্টু কিউ বাই আর। এখন এই কিউটা, এই কিউটাকেও কিন্তু আমরা আসলে সবসময় যে ছোট হাতের কিউ দিব তা না, এখানে আসলে তুমি যদি বড় হাতের কিউ দাও কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই ভাইয়া, কারণ হচ্ছে কি বলতো, কারণটা কি, একটা চার্জ আছে এই জন্য। কারণ চার্জ আসলে মানে চার্জকে আমরা কিউ দিয়েও প্রকাশ করতে পারি, বড় হাতে ছোট হাতের এটা কোনো ফ্যাক্টই না, হ্যাঁ। আচ্ছা ওকে, তো এখন এই দুইটাকে তুমি যদি একটু কম্বাইন করো তাহলে কি আসে আমরা একটু দেখার চেষ্টা করি। তো মনে করো যে আমি ভি সমান বের করতে চাচ্ছি, তাহলে ভি সমান কি লেখা যায় বলো তো, কিউ বাই কি সি না, লেখা যায় কিউ বাই সি। জি আচ্ছা ভাইয়া। এখন এই দুটাকে যদি আমি একটু কম্বাইন করতে চাই তাহলে কি বলা যাবে বলো তো, কি বলা যাবে? সি ইজ ইকাল টু কে বাই আর। মানে নর্মালি আসলে আমরা যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে, নর্মাল কথাটা হচ্ছে তুমি একটু বোঝার চেষ্টা করবা, এই সমীকরণের এক পক্ষ যদি আমাদের সেম হয়ে যায় তাহলে বাকি পক্ষ অটোমেটিক কি হবে, সেম হবে। সমান। সমান হয়ে যাবে। মানে এই পক্ষটা, এই পক্ষটার সাথে আমরা কি করতে পারবো, এই পক্ষটা আর এই পক্ষটা, এই দুইটা পক্ষ আমাদের সেম হয়ে যাবে। এইটুকু বোঝা নাই কে বলো, সেম হবে, সেম হবে। তাহলে আমি এখানে কি বলতে পারবো যে কিউ বাই সি ইজ ইকাল টু কে ইন্টু কিউ বাই কি আর, ওকে। উভয় পক্ষ থেকে কিউ কিউ বাদ হয়ে গেল, সি ইজ ইকাল টু কে ইন্টু ওয়ান বাই আর। এবার তুমি এখান থেকে যদি একটু সাজায় লেখো তাহলে আসলে কি হবে, সি ইজ ইকাল টু আর বাই কিউ আর, আর বাই কে। জিনিসটা বুঝছো নাকি বোঝো নাই বলো? জি স্যার বুঝছি। এই সবাই কি বুঝছো? ভাই এখানে কিউ সমান 1 নিলেন কেন? এই কিউ সমান 1 নিয়েছি নাকি উভয় পক্ষ থেকে উঠাই দিয়েছি? ও খেয়াল করিনি, খেয়াল করিনি। আচ্ছা বুঝতে ওকে, পেরেছি এবার। ওকে। তো এখন দেখো এখানে তাহলে আমরা এই যে ফর্মুলাটা পাইলাম, সি ইজ ইকাল টু আর বাই কে, কে এর পরিচয়টা কি কেউ বলতে পারবা, কে এর পরিচয়টা কি? ধ্রুবক একটা। হ্যাঁ এটা একটা ধ্রুবক, এটাকে কুলম ধ্রুবক বলা হয়। মনে আছে যে কে ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার 9, 9। ওকে। কে এর মানটা হচ্ছে আমাদের জানা। এখন যদি আমি আর এর মানটা জানতে পারি তাইলেই আমি কিন্তু কি ক্যাপাসিট্যান্স বের করে ফেলতে পারবো, তাই তো? ক্যাপাসিট্যান্স বের করে ফেলতে পারবো। জি স্যার। তাইলে আমরা এরকম একটা প্রবলেম এখন একটু করব। প্রবলেমটা কি, এই যে প্রবলেমটা হচ্ছে আমরা এখন পৃথিবীর ধারকত্ব বের করব, যে আসলে পৃথিবী কি পরিমাণ ধারণ করতে পারে, চার্জ কি পরিমাণ ধারণ করতে পারে। তো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা পৃথিবীর আর এর মান তো জানি, সবার কি মনে আছে পৃথিবীর আর এর মানটা কত? জানা আছে? বলে গেছি ভাইয়া। এখান থেকে আমরা বলছিলাম যে এরকম করে বলা যায় 10 টু দি পাওয়ার 6 মিটার, হ্যাঁ। এটাকেই আমরা বিভিন্ন ফরম্যাটে লিখি যে 6400 কিলোমিটার, এটা আর ওটা কিন্তু এক সেম জিনিস, হ্যাঁ। আচ্ছা তো আমি এটা বললাম, এটা হচ্ছে আর এর মান। তাহলে এখন তুমি বলো তো যে সি সমান আমি তাহলে কি বলতে পারবো, সি সমান আর বাই
কে। এখন আমি এখানে আর এর মানটা দিয়ে দিলাম যে 6 পয়েন্ট গুণ 10 টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে 9 গুণ 10 টু দি পাওয়ার কত 9। এখান থেকে হিসাবটা করে বলো তো কত আসে। 7 into 1 1 7 ইন্টু 1 1, 7.11 হ্যাঁ 10 to the power -4। 10 টু দি পাওয়ার -4। ওকে, তো এই ক্ষেত্রে তুমি যদি এখান থেকে আরেকটু যদি তুমি হিসাব করো যে এটাকে আর একটু কমাতে চাও, তাহলে এখান থেকে কিন্তু এমন বলা যেতে পারে, সরি এটাকে আর একটু বাড়াইতে চাও, তাহলে এখানে কি হবে, এই পয়েন্টকে যদি তুমি এই পাশে নিয়ে আসতে চাও তাহলে কি হবে বলো তো। যে উপরের মাইনাসটা বাড়বে। এই পয়েন্টটাকে যদি তুমি এখান থেকে শুরু করে এইখানে নিয়ে চলে আসো, তখন কিন্তু উপরের ওই মাইনাসটা বেড়ে -6 হয়ে যাবে। আচ্ছা, এই -6কে তোমাদের মনে আছে এটা আমি কি বের করলাম, এটা হচ্ছে ধারকত্ব বের করলাম। কি বের করলাম, ধারকত্ব। ধারকত্বের এককটা কি বলছিলাম, ফ্যারাডে। কি বলছিলাম, ফ্যারাডে। ফ্যারাডে। এবং এই ফ্যারাডে সাথে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাইক্রো ফ্যারাডে। মাইক্রোর মানটা এটা বুঝতে পেরেছো, এটা হচ্ছে ফ্যারাডে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যারাডে। আর এইটুকুর মানটা কি, মাইক্রোর মান। মাইক্রো। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে মাইক্রো ফ্যারাডে বলতে পারি। জি ভাইয়া। জি স্যার। তাহলে দেখো তখন বিজ্ঞানীরা কিন্তু এটা নিয়ে কনফিউজ হয়ে গিয়েছিল। কনফিউজটা কি বলতে পারবো কেউ, কনফিউশন যেটা হয়েছিল সেটা হচ্ছে যে হায় আল্লাহ, এখানে কি ঘটনা ঘটলো। এখানে পৃথিবী তো আসলে ছোট একটা বস্তু না, পৃথিবী তো বিশাল আকারের বস্তু। এখন এই এত বিশাল বস্তুতে যদি মাত্র চার্জ, এই ক্যাপাসিট্যান্স যদি এতটুকু হয়, তাহলে আমি আসলে যখন ধারক বানাবো ওই ধারকের মধ্যে আমি বেশি ক্যাপাসিট্যান্স কেমনে দিব। ক্যাপাসিট্যান্স দিতে হলে তো আমার বিশাল আকৃতির বড় বড় জিনিসপত্র লাগবে। মাথার মধ্যে বিষয়টা গেছে কিনা, মানে 711 বানাইতে যে আমাদের পৃথিবীর মতো একটা গোলাকার বস্তু লাগতেছে। তাহলে এখন যদি আমি 50 বানাতে চাই, তাহলে আমার কতটুকু বস্তু লাগবে বলো। পৃথিবীর মতো নাই, লাগলো না, একটু ছোট লাগলো। তো ছোট কতটুকু ছোট বলো, 50-এর জন্য কতটুকু লাগতে পারে বলো, তাও তো বিশাল আকৃতির, তাই না। হ্যাঁ, বিষয়টা বুঝতে পেরেছি কিনা। জি স্যার। মনে করো যে পৃথিবীর তুলনায় আমি ধরলাম যে সেটা কত বড়, সেটা হচ্ছে আমাদের মনে করো যে স্কুলের ফুটবল মাঠের মতো এত বড় একটা গোলক লাগবে। তো এত বড় গোলক হইলে তখন 50 ফ্যারাডে মাইক্রো ফ্যারাডে হবে, ঠিক আছে। তো এখন এই জিনিসকে কি আমি ফ্যানের সাথে ব্যবহার করতে পারবো বলো, না। এইটা ব্যবহার করতে পারবো না। তখন আসলে বিজ্ঞানীরা আর একটা প্রসেস অবলম্বন করেছে যে কিভাবে আসলে অল্প জায়গা, মানে এই আর এর মানটা কম রেখেও আমরা এর ক্যাপাসিটেন্সকে বাড়াতে পারি। এই আর এর মানটা কম রেখেও ক্যাপাসিটেন্সকে বাড়াতে পারি। সেই ক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্স বা এই টাইপের বিষয়গুলো, বা চার্জের পরিমাণ বাড়ায় এরকম সিস্টেম করে আসলে এই ক্যাপাসিটেন্সকে বাড়ানো হয়েছে। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের বিষয় বলি। তাহলে এইটুকু আশা করি বুঝতে পেরেছো। এইটুকু বুঝতে কি অসুবিধা আছে? না ভাইয়া, বুঝতে পেরেছি। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। তো আমরা ওই ডিটেলসে গেলাম না যে কিভাবে আসলে কি হয়েছে, কারণ এত ডিটেলস তোমাদের আসলে বিষয়টা জানার দরকার। তবে আমি হালকা একটু কনসেপ্টটা দিলাম এই জন্য যে তোমার মাথার মধ্যে চিন্তাটা থাকা উচিত যে আসলে আমি কি শিখতেছি বা কেমনে কি ঘটতেছে, কোন দিকে যাচ্ছে বিষয়গুলো। না হলে কিন্তু আবার ঝামেলা। কারণ তুমি হচ্ছে ইন্টারমিডিয়েটে গেলে তুমি এই ধারক নিয়ে পড়াশোনা করবা, ধারককে কিভাবে আসলে হিসাব করা হয়, কেমনে কি করা হয়, সব বিষয় ওখানে কিন্তু আছে। তো এখানে গেলে তুমি অ্যাডভান্সলি বিষয়গুলো জানতে পারবা। আচ্ছা, ওকে। তো তাইলে আমি এখানে যা শেখালাম বিষয়টা তো সবাই বুঝতে পেরেছো নাকি? ইয়েস স্যার। জি আচ্ছা, ভাইয়া। এখন আমরা আর একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে সেটাও এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে কি যেন একটা বিষয় বাদ দিলাম। ও আচ্ছা, এখানে আমরা সঞ্চিত শক্তি বলে একটা টার্ম আমরা বাদ দিয়েছি। অর্থাৎ একটা ধারক মনে করো আমার কাছে আছে, হ্যাঁ, একটা ক্যাপাসিটর আছে। এখন এই ক্যাপাসিটর সে কি পরিমাণ চার্জ হচ্ছে, মানে কি পরিমাণ শক্তি হচ্ছে সঞ্চিত করে রাখতে পারবে, মানে ওর মধ্যে হচ্ছে সঞ্চিত শক্তি।
এই সঞ্চিত শক্তিকে আমরা হচ্ছে ডাব্লু দিয়ে প্রকাশ করে থাকি, হ্যাঁ, ডাব্লু দিয়ে প্রকাশ করি। তাহলে আমি যদি বলি সঞ্চিত শক্তি, তাহলে এখানে আমাদের একটা ফর্মুলা, যদিও এই ফর্মুলাটা আসলে কিভাবে আসছে এটা আমাদের লেভেলের জন্য না, এটা হচ্ছে তুমি ইন্টারমিডিয়েটে দেখবা যে আসলে ভোল্টেজ লেভেল কত থেকে কত করলে পরে আসলে ওইখানে হচ্ছে তোমার ওই ক্যালকুলাস দিয়ে আসলে বের করে এই ফর্মুলাটা। তো আমরা আপাতত এখন একটু মনেই রাখবো, জাস্ট মনে রাখবো কি ধারক আসলে এই ধারকের হচ্ছে ভেতরে কতটুকু সঞ্চিত শক্তি, মানে কতটুকু শক্তি সে ধরে রাখতে পারবে, কতটুকু শক্তি সে ধরে রাখতে পারবে, সেটার ফর্মুলাটা হচ্ছে আমরা বললাম যে এটা হচ্ছে সেটার ফর্মুলা, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকাল টু হাফ সিভি স্কোয়ার। ডাব্লিউ ইজ ইকাল টু হাফ কি সিভি স্কোয়ার। বিষয়টা বুঝছো নাকি বোঝো নাই? জি ভাইয়া বুঝতে পেরেছি। তাহলে এইটা সহ আমরা আরো দুইটা ফর্মুলা পেয়েছি, সি ইজ ইকাল টু আর বাই কে পেয়েছি, আর একটা ফর্মুলা পেয়েছি সি ইজ ইকাল টু কি বলতো, কিউ বাই ভি। ওকে, তো এই যে ফর্মুলাগুলো পেয়েছি, এখন এইখান থেকে কিন্তু বিভিন্ন সিস্টেম করা যায়। তো সিস্টেমগুলো আমি এখানেই দেখাই দিচ্ছি, তোমরাও আসলে বাসায় প্র্যাকটিস করতে পারো। দেখো এই যে সি এর মানটা কিউ বাই ভি, এটা কি আমি এখানে বসাতে পারি না? এই সি এর পজিশনে বসাতে পারি না? হাফ ইন্টু এই সি এর পজিশনে কাকে বসাবো? এই সি এর মানটা বসাবো, অর্থাৎ কি কিউ বাই ভি। তাহলে কিউ বাই যদি ভি বসাই, তাহলে এখানে তো আমার একটা ভি আছেই, ভি স্কোয়ার আছে, তাহলে একটা ভি কেটে গেলে কি হবে? ফর্মুলার কি হবে বলো? কিউ ভি হবে কি না? অনেকে কনফিউজ হয়ে গেল ভাই। জি ভাইয়া। এটা বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা ওকে, বুঝতে পারলে ভালো। আচ্ছা এখান থেকে আমি আরেকবার আসি, এইখানে আমি কার মান বসালাম? আমরা প্রথমে বসালাম এই সি এর মানটা। এখন যদি আমি ভি এর মানটাই বসাই তাহলে কি হবে বলো? এই ভি এর মান, এখান থেকে ভি এর মান বের করলে কি পাওয়া যায়? কিউ বাই সি এর উপর স্কোয়ার আছে, এর উপর স্কোয়ার আছে, তাহলে এবার কাটাকাটি করলে কি হয় বলো? এখানে সি কাটাকাটি করলে কি হয়? কিউ স্কোয়ার বাই সি। তাহলে এখন এইখানেও কিন্তু আমি তাহলে লাস্টের এই টার্মগুলোর সাথে একটু পরিচয় হয়ে নিই। এইটুকু আমি বাদ দিয়ে দিলাম, এটুকু বাদ দিয়ে আমার এইটুকু জানা লাগবে। কি জানা লাগবে? আমি ওই সঞ্চিত শক্তি সমান আমার কখনো কখনো কি লেখা লাগবে, কখনো আমাদের কিউ ভি লেখা লাগবে, আবার কখনো লেখা লাগবে কি, কখনো লেখা লাগবে নিচেরটা, এটাও লেখা লাগতে পারে, এটাও লেখা লাগতে পারে। বিষয়টা বুঝতে পেরেছো কিনা? তাহলে কি আমি এখানে বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকাল টু হাফ সিভি স্কোয়ার ইজ ইকাল টু হাফ কিউ ভি ইজ ইকাল টু হাফ কিউ বাই সি, ঠিক আছে, কিউ স্কোয়ার বাই সি। এই অসুবিধা আছে কারো বুঝতে? না ভাইয়া। জি না স্যার। আচ্ছা আমি কি বোঝাইলাম এতক্ষণ ধরে, কি বোঝাইলাম এটুক নিয়ে আমি একটু প্রশ্ন করব এখন। দেখি তোমরা আসলে কি কতটুকু বুঝতে পারছো, বা আমি কতটুকু বোঝানোর মতো অ্যাবিলিটি অর্জন করতেছি। একটা মিনিট। ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাস নিচ্ছি তো, শেষ করে ফোন দিচ্ছি। আচ্ছা এখন তাহলে আমরা এতক্ষণ ধরে অনেক কিছুই পড়াইলাম। আচ্ছা স্নেহা বলো তো ধারকটা কি, আমরা কি বললাম এতক্ষণ ধরে, ধারকটা কি ছিল? পারবা বলতে? হ্যাঁ, ধারক হচ্ছে দুইটি সমান্তরাল পাতের মাঝে অন্তরক পদার্থ রেখে চার্জ ধারণ করার যান্ত্রিক কৌশলকেই ধারক বলে। আচ্ছা আচ্ছা এবার বলবো, আবির বলো তো ধারকত্বটা কি?
হচ্ছে ধারকটার চার্জ যে ধরে রাখার যে সক্ষমতা, বা একটা ধারক পদার্থ কতটুকু চার্জ ধরে রাখতে পারবে সেটা হচ্ছে ধারকত্ব। একটা ধারক কতটুকু চার্জ ধারণ করে রাখতে পারবে। আচ্ছা বলো তো এর এককটা কি বলছিলাম? হ্যাঁ, কুলম ভোল্ট, কুলম পার ভোল্ট বা ফ্যারাডে। ফ্যারাডে বলছিলাম আমরা, অনেক সময় প্রচলিত একক হচ্ছে ফ্যারাডে, মাইক্রো ফ্যারাডে বা পিকো ফ্যারাডেও ব্যবহার করে থাকি, তাই না? আচ্ছা, অথবা শুধুমাত্র যে এইগুলোই না, এছাড়াও আরো বিভিন্ন ধরনের ফ্যারাডে হইতে পারে, যে মিলি ফ্যারাডে, মাইক্রো ফ্যারাডে, বিভিন্ন ধরনের জিনিস হইতে পারে। আচ্ছা, তো আমরা এই বিষয়গুলো পড়লাম এবং এখানে আমরা অনেকগুলো সূত্রও পড়েছি, তাই না? অনেকগুলো সূত্রও পড়েছি, এই বিষয়গুলো আমরা নিয়ে কথা বলে ফেলেছি। ওকে, আমরা এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এইখানে আমাদের একটা কথা বলছে যে একটা 20 মাইক্রো ফ্যারাডের একটা, মনে করো যে ধারক তোমার কাছে আছে। এখন এর হচ্ছে কি আছে, এর হচ্ছে বৈদ্যুতিক যে ভোল্ট দেওয়া আছে সেই ভোল্টের পরিমাণটা কত, সেটা হচ্ছে 10। তাহলে এখানে কি কিসের কিসের মান দেওয়া আছে এটা তোমার মাথার মধ্যে কিন্তু আনতে হবে। এখানে মান দেওয়া আছে, একটা হচ্ছে সি এর মান, ক্যাপাসিট্যান্সের মান 20 মাইক্রোফ্যারাডে, আর আর এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে ভোল্টেজের মান দেওয়া আছে। তাহলে সি আর ভি দেওয়া আছে, তো আমরা একটু আগেই তো সূত্র দেখলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কি সি ভি স্কোয়ার। তাহলে তখন এখানে তুমি কি করবা, তুমি এখানে তুমি বসাই দিবা সি এর মান। তাহলে সি এর মান হচ্ছে 20 মাইক্রোফ্যারাডে, মাইক্রোর মান কত ছিল মনে আছে? 10⁻⁶। -6। আর হচ্ছে এখানে আমরা 10 ভোল্ট দিয়ে দিলাম। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এইখানে আমাদের দেখো যে ব্যাপারটা ঘটতেছে সেটা হচ্ছে দুই স্যার দুইকে, এখানে ভি স্কয়ার হবে না, মানে 10 এর স্কয়ার হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ভালো প্রশ্ন, মানে ভালো কথা বলেছো, সেটা হচ্ছে স্কোয়ার হবে। তাহলে এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এখানে আমাদের 10 হচ্ছে, এখানে কাটাকাটি করে 10 হচ্ছে, আর এইখানে আমাদের 10 টু দি পাওয়ার কত হচ্ছে 6 হচ্ছে, আর এইখানে 10 টু দি পাওয়ার কত হচ্ছে -6, আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 2 হচ্ছে, এই যে এটা গুণ করে। তাহলে এখান থেকে আমরা টোটাল পাচ্ছি কি, হিসাব করলে এটা আর এটা মিলে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 হচ্ছে, আর এইদিকে আমাদের 10 টু দি পাওয়ার কত আছে 6 আছে। তাহলে টোটাল মিলে হিসাব করলে কত হবে, 10 টু দি পাওয়ার -3 হবে। তো এইটা কিন্তু ফ্যারাডে, এটা কি বলতো ফ্যারাডে। তো 10 টু দি পাওয়ার মাইনাস মাইনাস মানে -3 মানে কি, এটাকে কিন্তু মিলি বলা হয়, মিলি মিলি ফ্যারাডে। তাহলে এটাকে আমরা বলবো 1 মিলি ফ্যারাডে। আচ্ছা ভুল বললাম, ফ্যারাডে না কিন্তু, আমরা কি বের করতেছি এখানে, শক্তি তার মানে জুল। হ্যাঁ অর্থাৎ আমরা শক্তি বের করতেছি। হ্যাঁ অর্থাৎ এখানে আমরা বলবো কি, এখানে বলবো হচ্ছে 1 মিলি জুল। 1 মিলিজুল। এখন এইখানেও কিন্তু একটা কথা আসে, এখানে তুমি তুমি অ্যান্সার বের করছো কিন্তু এইটা, তাই না? এখন এইটা কিন্তু পরীক্ষায় এমসিকিউতে নাও থাকতে পারে, এমসিকিউতে না থেকে তোমার এইটা দেওয়া আছে, তখন তোমাকে এটা কিন্তু বেছে নিতে হবে। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তো আমরা আমরা এখানে ধারকের বিষয়ে যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আমরা কথা অলরেডি বলে ফেলেছি। এবার আমরা আসলে যে কাজটা করব সেটা হচ্ছে স্থির তড়িতের ব্যবহার। আমাদের এই অধ্যায়ের একদম লাস্ট টপিকসটাই হচ্ছে স্থির তড়িতের ব্যবহার। আমরা এই স্থির তড়িতের যে ব্যবহারগুলো আছে সেগুলো নিয়ে এখানে আমরা কথা বলবো। তো এখানে আমাদের প্রথমেই যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমরা ফটোকপিতে ব্যবহার করি, ভ্যান্ডিগ্রাফ মেশিনে ব্যবহার করি, জ্বালানি ট্রাকে ব্যবহার করি, ইলেকট্রনিক্সে ব্যবহার করি, আবার বজ্রপাত বা বজ্রপাত নিরোধকেও আমাদের আসলে স্থির তড়িতের ব্যবহার আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ফটোকপির সময় আসলে কি ঘটনা ঘটে, ওই যে ফটোকপি যখন হয় তখনও কিন্তু আসলে কি হয়, ওই স্থির তড়িতের মাধ্যমেই কিন্তু ওই যে চার্জ, মানে ওই যে যে কালিগুলো আছে ওই কালিগুলো আছে খাতার সাথে কি হয়ে যায়, খাতার সাথে লেগে যেতে থাকে। ঠিক আছে, খাতার সাথে লেগে যেতে থাকে। তোমরা হয়তো জানো এই জিনিসগুলা, সেটা হচ্ছে দেখবা যে সকালবেলা ফটোকপি মেশিন চালু করা হয়েছে, হুট করে মনে করো যে এটা বেঁধে যাচ্ছে বা মানে ঠিক মতো প্রিন্ট হচ্ছে না, এই ধরনের একটা ঘটনা ঘটে। তো এইগুলাও কিন্তু আসলে ওই যে স্থির তড়িতের এখানেও কিন্তু ইফেক্ট আছে। হ্যাঁ, যখন হচ্ছে তোমার নির্দিষ্ট পরিমাণ হচ্ছে তাপমাত্রা বজায় থাকবে না, তখন কিন্তু আসলে এই স্থির তড়িৎ ঠিকভাবে আসলে এই কাজটা করতে পারে না, মানে হচ্ছে ঠিকমতো স্প্রে করে আসলে ওই চার্জগুলো ওর সাথে লেগে যায় না। স্প্রে করা মানেও কিন্তু এখান থেকে ওই যে চার্জগুলো মানে কি হয়, ওই যে কণাগুলোর মধ্যে ওই যে যে কণা, মানে হচ্ছে রঙের মধ্যে যে কণাগুলো আছে ওই কণাগুলোর মধ্যে এক ধরনের চার্জিত অবস্থা চলে যায়, কারণ ওই চার্জগুলো তখন ওই খাতার সাথে লেগে যেতে থাকে এরকম করে, যে বোঝা গেল?
যেখানে যেখানে মনে করো যে দরকার সেখানে সেখানে ওই লেগে যেতে থাকে, তখন আসলে ওই লেখাটা আসলে কপি হয়ে যায়। তো এই ফটোকপি মেশিনেও আসলে এই ধরনের ঘটনা ঘটে। সেম ঘটনা হচ্ছে জ্বালানি ট্র্যাক, মানে কোনো একটা ট্র্যাকের ক্ষেত্রে ওই যে আমরা অনেক ধরনের হচ্ছে কালারিং করা টরা দেখি, ওইগুলো ওই যে স্প্রে করে করে আসলে এই কাজগুলো করা হয়। কিন্তু ওই যে স্প্রে করলে কি ঘটনা ঘটে বুঝতে পেরেছো? এই যে মনে করো যে অনেক সময় আমরা লিখি না, যে স্প্রে দিয়ে অনেক সময় লেখে দেখবা দেওয়ালে টেওয়ালে এই যে বিভিন্ন কিছু লেখে, যেমন মনে করো যে এই যে আন্দোলনের সময় বিভিন্ন ধরনের স্লোগান টোলোগান ওই যে দেওয়ালে লিখতেছিল ওই যে এক ধরনের স্প্রে দিয়ে না, তো ওই যে স্প্রে যখন করা হয় ওখান থেকে যে ছোট ছোট কণাগুলো বের হয় ওইগুলোর মধ্যে ওইগুলো চার্জিত অবস্থায় থাকে, ওইগুলো ওর সাথে যে লেগে যায়, ওর সাথে যে লেগে যায়, এরকম ঘটনা। তো এই ট্র্যাকের ওই বিভিন্ন ধরনের যে মানে হচ্ছে রং টং করা হয় ওইগুলোর ক্ষেত্রে এই ব্যাপারগুলো ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্সেও এই স্থিতইদের ব্যবহার আছে। এখন এইখানে আমাদের দুইটা বিষয়, একটা হচ্ছে বজ্রপাত, এই যে বজ্রপাত এবং বজ্রপাত নিরোধক হিসেবে আমরা কি করে থাকি, আর ভ্যান্ডিগ্রাফ মেশিন সম্পর্কে আমাদের একটু ভালো করে জানা লাগবে। তো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ভ্যান্ডিগ্রাফ মেশিন সম্পর্কে আমাদের বইতেও কিছুটা আলোচনা করা আছে, এই জন্য আমি ভ্যান্ডিগ্রাফ মেশিনগুলো একটু বলে দিচ্ছি, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো তুমি পড়লেই বুঝতে পারবা, এখানে তেমন কোনো জটিল কোনো বিষয় নেই। তো ভ্যান্ডিগ্রাফ মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ভ্যান্ডিগ্রাফ মেশিন দিয়ে আসলে কি করা হয় এটা নিয়ে আমি একটু জাস্ট ডিটেলসে তোমাদের একটু আলোচনা করব, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আমি আগে দেখাই তারপরে বুঝতে পারবো। আমিও এখানে হচ্ছে কিছু লিঙ্কেরও ব্যবস্থা করছি, ওইগুলোও তোমাদের হচ্ছে তুমি চেক করে দেখতে পারবা, সমস্যা নেই, আমি দেখাচ্ছি। তো দেখো আমরা একটু ভ্যান্ডিগ্রাফ মেশিন নিয়ে একটু কথা বলে ফেলি। তো ভ্যান্ডিগ্রাফ মেশিন আসলে কি জিনিস? ভ্যান্ডিগ্রাফ মেশিনের মাধ্যমে আসলে দুইটা কাজ করা যায়, মানে দুইটা কাজ বলতে আমরা কাজ হিসাবে একটাই বলতেছি, যে হচ্ছে ভ্যান্ডিগ্রাফ মেশিন দিয়ে আমরা কি করব, আমরা এই যে অত্যন্ত উচ্চ ভোল্ট বলতে বোঝাচ্ছে যে শুধু উচ্চ ভোল্ট না, অনেক বেশি উচ্চ ভোল্ট, মানে অনেক বেশি হাই ভোল্টেজ তৈরি করার জন্য আসলে আমরা এই ক্ষেত্রে আসলে আমরা এই ভ্যান্ডিগ্রাফ মেশিন ব্যবহার করে থাকি, অনেক বেশি হাই ভোল্টেজ তৈরি করার জন্য, মানে মেগা ভোল্ট রেঞ্জে, অর্থাৎ মানে মেগা ভোল্ট মানে কি 10⁶, মানে তোমার মনে করো যে এরকম 6টা শূন্য হবে এরকম একটা ভোল্টেজ, ওকে, এরকম মানের ভোল্টেজ তৈরি করার জন্য আসলে এই সব জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়। এখন এই ব্যবহারগুলো খুব ভালো করে খেয়াল করবা। তো আমাদের প্রথমেই বলছে যে এটা অত্যন্ত আসলে উচ্চ ভোল্ট তৈরির ক্ষেত্রে আমরা এই ভ্যান্ডিগ্রাফ মেশিনটা ব্যবহার করে থাকি। ভ্যান্ডিগ্রাফ মেশিনে সেটি সম্ভব হয় কি ব্যবহার করে? স্থির তড়িৎ ব্যবহার করে। এই জন্য বলা হচ্ছে স্থির তড়িৎটা আসলে কোথায় ব্যবহার করা হয়? ভ্যান্ডিগ্রাফ মেশিনে ব্যবহার করা হয়। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এইখানে একটা বিষয়, আরেকটা বিষয় একটু বলে নিই, সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবা, এই জিনিসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসটা তোমরা যখন ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন দেখবা যে এই ধরনের একটা বিষয় আছে। এই ধরনের বিষয় কি? সেটা হচ্ছে মনে করো আমি এইটার কথা বললাম, এটা হচ্ছে একটা গোলক, হ্যাঁ, এই গোলকটার যদি তুমি চার্জিত করো, এই গোলকটাকে যদি তুমি চার্জিত করো, তাহলে এই গোলকের চার্জটা কিন্তু ভেতরে থাকে না, ভেতরের দিকে আসলে চার্জ থাকে না, ভেতরের দিকে কোনো ভোল্টেজও থাকে না, চার্জ থাকে না মানে ভোল্টেজও থাকে না। এই সবসময় দেখা যায় যে এই গোলকের ক্ষেত্রে চার্জগুলো সবসময় থাকে হচ্ছে তার বাইরের দিকে। কোন দিকে বলো তো? এখন বলতে পারো যে ভাই এটা কেমনে হইলো, এ বাইরে থাকে মানে কি, বুঝলাম না বিষয়টা। আচ্ছা, বিষয়টা আসলে কি হয়েছে, মনে করো একটা বিজ্ঞানী তিনি আসলে এই জিনিসটা পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষা? জিনিসটা আমি একবার একটু পরীক্ষাটাও দেখাই। তিনি একটা পরীক্ষা করছেন, এরকম একটা শঙ্কু বলা হয়, মানে হচ্ছে এই যে অনেক সময় এই শঙ্কুটাকে আসলে আমি কেমনে বোঝাবো, যে এরকম তোমরা ওই যে কি বলে তোমাদের হচ্ছে যে ঝালমুড়ি খাওয়ার জন্য সময় যে জিনিসটা যে তৈরি করো আর কি, হ্যাঁ, কোনক টাইপের আর কি, হ্যাঁ। তো এখন এরকম টাইপের একটা জিনিস নিয়ে তিনি কি করলেন, এইখান থেকে মাঝখান থেকে তিনি একটা কাজ করেছিলেন, এই মাঝখান থেকে এই বরাবর তিনি হচ্ছে একটা সুতা বেঁধে দিয়েছিলেন, এবং এটা কি করা যায়, এই সুতা ধরে টান দিলে এটা হচ্ছে আবার এইভাবে চলে আসে, মানে ভেতরের পৃষ্ঠটা বাইরে চলে আসে, বাইরের পৃষ্ঠটা আবার ভেতরে চলে আসে। তোমরা কি বুঝতে পারছো কিনা জানি না, মানে বিষয়টা হয়ে যায় এরকম, এবং তখন এই দিকে সুতাটা থাকে। তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো তো? জি স্যার বুঝছি। মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি যখন এরকম
হ্যাঁ, তো এখন যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে এই পাশে মনে করো যে চার্জিত করা হয়েছে, এটাকে চার্জিত করে এর উপরের পৃষ্ঠটা চার্জিত করা হয়েছে। তো চার্জিত স্যার করার এটা কি শুধু পজিটিভই হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভও হইতে পারে, যে কোনো একটা চার্জে চার্জিত করা হয়েছে। চার্জিত করে নিয়ে মনে করো যখন এখান থেকে এটা ধরে টান দেওয়া হলো, তখন এই এই যে ভেতরের পৃষ্ঠটা কিন্তু উপরে চলে যাবে, আর এই যে নিচের পৃষ্ঠটা আবার ভেতরে চলে যাবে। হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটবে আর কি। হুম। তো এখন মানে এই পৃষ্ঠটা ভেতরের দিকে চলে যাবে, এই পৃষ্ঠটুকু ভেতরের দিকে চলে যাবে, আর এই ভেতরের পৃষ্ঠটা উপরে চলে আসবে। তো তিনি এই উপরে এখন এইখানে চেক করে দেখছিলেন যে এইখানে হচ্ছে তোমার উপরের পৃষ্ঠে এই চার্জটা অবস্থান করতেছে। ওকে, আচ্ছা 1 মিনিট, রুহির মামা দেখছি ফোন দিছে, আমি 1 মিনিট একটু কথা বলে নিই। হ্যাঁ সাদিক, ওয়ালাইকুম আসসালাম। বাজারে তো আমি হচ্ছে যেতে পারি না, ওই আমি একটু পরে আসতেছি। তুমি হচ্ছে তোমার যে কাগজপাতিগুলো আছে তাহলে ওই যে সমীরের দোকানে রেখে যাও। সমীরের আমি হচ্ছে রওনা দিবনে তোমার আমার গাড়ি এখানে হচ্ছে 10টা 45 আর কি। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীপুর থেকে 10টা 45। আচ্ছা ঠিক। আচ্ছা, আমি আমি অবশ্য এদিক দিয়ে হয়তো যাবো, ওই যে ঝিনাইদহ হয়ে হয়তো যেতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইখানে ওই তুমি হচ্ছে সমীরের দোকানে রেখে যাও, আমি যে নিয়ে আসতেছি। ঠিক আছে। আচ্ছা ওকে, তাইলে হচ্ছে যেখানে আমরা ছিলাম সেখানে আমরা আবার ফিরে যাই। তো তখন যে ব্যাপারটা লক্ষ্য করা হয়েছিল, বিজ্ঞানী তখন দেখলেন যে আসলে এটার ক্ষেত্রে উপরের পৃষ্ঠে চার্জ আছে। তো তখন তিনি চিন্তা করলেন কি ব্যাপার, এর চার্জ ছিল তো, এটা ছিল তো হচ্ছে উপরের পৃষ্ঠে, ওই পৃষ্ঠ তো এখন ভেতরে চলে গেছে, তাই তো ভেতরের পৃষ্ঠ চার্জ থাকার কথা ছিল। কিন্তু তখন তিনি দেখলেন যে চার্জ আছে উপরের পৃষ্ঠে। তখন তিনি বললেন যে চার্জ সর্বদাই কোনো একটা যন্ত্রের হোক বা কোনো একটা কিছুর হোক, চার্জ সর্বদাই তার হচ্ছে উপরি পৃষ্ঠে অবস্থান করে। এখন যদি এরকম এখানে একটা গোলক হয়, এই যে এখানে যে গোলকটা নিয়েছিলাম, এটা যদি একটা গোলক হয়, সাপোজ এটা হচ্ছে একটা গোলক হইল, এখন এই গোলকটার চার্জ তাহলে কোন দিকে অবস্থান করবে? উপরের পৃষ্ঠে অবস্থান করবে, মানে এই উপরের পৃষ্ঠে। তখন বিজ্ঞানীরা দেখছে যে এর ভেতরে চেক করে দেখছে কোনো ভোল্টেজ নেই, কোনো ভোল্টেজ পাওয়া যায় না। অনেক সময় ইন্টারমিডিয়েটে হচ্ছে এখানে প্রশ্ন আসে কিভাবে দেয় যে হচ্ছে একটা গোলকের ব্যাসার্ধ এতটুকু, দেখা যাচ্ছে যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, এখন এখানে বলে যে এই 8 সেন্টিমিটার দূরত্বে হচ্ছে এর ভোল্টেজ কত। তাহলে 8 সেন্টিমিটার দূরত্বে কিন্তু কোনো ভোল্টেজ পাওয়া যাবে না, ভোল্টেজ সম্পূর্ণই থাকবে কোথায়? উপরি পৃষ্ঠে অবস্থান করে। তার মানে এই চার্জগুলো সবসময় কোনো একটা গোলক যদি হয় তার উপরি পৃষ্ঠে অবস্থান করবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে যদি পৃষ্ঠটা যত বাঁকা হবে, মানে এটা তো গোলক, এই গোলকের মনে করো এই সাইডটা একটু বেশি বাঁকা, এইখান থেকে মনে করো একটু বেশি বাঁকা, তাহলে এই বাঁকা অংশে বেশি পরিমাণ চার্জ থাকবে। ওকে, এই বাঁকা অংশে বেশি পরিমাণ চার্জ থাকবে। কথা কি বুঝতে পেরেছো? এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এই অসুবিধা আছে বুঝতে এই বিষয়টা? জি না স্যার। ওকে, তো আমরা একটু এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে বিষয়টা বোঝার চেষ্টা করি। তো এইখানেও যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে এই যে এখানে আসলে কি আছে, এই ব্যাটারির মাধ্যমে এখানে হচ্ছে আমাদের এই জিনিসটা আগে তোমাকে একটু দেখায়নি, জিনিসটা আগে বুঝবা ভালো করে। এরকম একটা অবস্থা তৈরি করে এখানে একটা গোলক আছে, আর এই যে এখানে একটা, এটা কিন্তু একটা বেল্ট, বুঝতে পারছো? এখানে বলছে পুলি, পুলি মানে হচ্ছে এইখান থেকে কি হয়, এটা ঘুরতে থাকে, এই বেলটা ঘুরতে থাকে, মানে এই বরাবর যায়, এই বরাবর আসে, এই বরাবর যায়, এই বরাবর আসে। এখন এইখান থেকে ব্যাটারি দিয়ে যে ভোল্টেজটা দেওয়া হচ্ছে, মানে যে চার্জটা এখানে দেওয়া হচ্ছে, এখানে স্প্রে করা হচ্ছে, এই চার্জগুলো কি হচ্ছে এখান থেকে ওই এরপর স্প্রে করার সাথে সাথে এটা যেহেতু ঘুরতে শুরু করছে, এটা ঘুরে
তাহলে এই ঘুরতে ঘুরতে একে উপরে নিয়ে চলে যাচ্ছে, এদিকে নিয়ে চলে যাচ্ছে। মানে একটা বিষয় যে অনেক সময় দেখবা যে কোনো একটা তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিতে কি করা হয়, মনে করো এক জায়গা থেকে আরেকটা জিনিসটাকে নিয়ে যাওয়া হবে, তখন কি করা হয়, এরকম ধরনের একটা পুলি ব্যবহার করা হয়। এই সামনের দিকে আগাতে থাকে, ওইখানে কোনো একটা কিছু রেখে দিলে ওটা সামনে নিয়ে চলে যায়। অনেক সময় এটা ওই যে কোনো মালামাল হচ্ছে বাছাই করার ক্ষেত্রে বা কোনো জিনিস বাছাই করার ক্ষেত্রে এই ধরনের বিষয়টা ব্যবহার করা হয়। মানে বিষয় হচ্ছে এরকম তোমার হচ্ছে একটা এরকম একটা অবস্থায় পুলিটা চলতে থাকে, এখানে কোনো একটা মানে কোনো একটা জিনিস এখানে আমি রেখে দিলাম, চেক করে রেখে দিলাম, ওইটা অটোমেটিক সামনের দিকে যেতে থাকবে, অটোমেটিক সামনের দিকে যেতে থাকে, এটা ঘুরতে থাকে যেহেতু এটা সামনের দিকে যেতে থাকে। তো এইখানেও এটা ঘুরতে থাকে, এই চার্জগুলো উপরের দিকে উঠতে আসছে। এইখানেও একটা মনে করো যে আমাদের এই যে কালেক্টিং ব্রাশ রাখা হয়েছে, মানে একটা ব্রাশ আছে, ওই ব্রাশটা ওই চার্জটাকে কালেক্ট করে। চার্জটা কালেক্ট করার সাথে সাথেই এই গোলকে যখনই দেয় তখনই গোলকে কিন্তু চার্জটা ভেতরে তো থাকবে না, তখন গোলকের কি হয়, এই বাইরে অবস্থান করে চার্জটা। ওকে, চার্জটা বাইরে অবস্থান করে। তো এই ধরনের ঘটনাটাই এখানে লেখা আছে। ওকে, এখানে যে কথাগুলো লেখা আছে সেটা হচ্ছে এইটাই, মানে কি হয়, প্রথমে এখান থেকে চার্জটা এখানে স্প্রে হবে, এই চার্জটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, এইখানে আমাদের চার্জ হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া চার্জ দিতে হইলে কি ঘটনা ঘটলো, আমি তো বুঝলাম না। এইখানে নাই চার্জ হলো, তাহলে কি ঘটলো? আসলে বিষয়টা হলো কি, এখানে অনেক বেশি যদি চার্জিত হয়ে যায় তখন যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে কি, অনেক বেশি যখন চার্জ হবে তখন কি ঘটবে, তখন কিন্তু এটা উচ্চ ভোল্টেজ হয়ে গেল, মানে এটা বেশি পরিমাণ চার্জ আছে। আর যদি মনে করো আমি এদিকে একটা লোয়ার ভোল্টেজ তৈরি করে ফেলতে পারি, তাহলে হাই ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে যদি সংযুক্ত করে, এখানে অনেক ভোল্টেজের ডিফারেন্স হবে। এই যে অনেক ভোল্টেজের যে ডিফারেন্স, এইভাবে আমরা এই যে হাই ভোল্টেজ, যত বেশি চার্জ রাখবো তত বেশি ভোল্টেজ আসলে এখানে হবে। বুঝতে পেরেছো ঘটনাটা? তো এইভাবে আস্তে আস্তে এই চার্জটা এখানে চার্জিত করে ফেলা হয়। হ্যাঁ বলো। এখানে ভ্যান্ডিগ্রাফ মেশিনটা আসলে কি কাজে ব্যবহৃত হয়? ভ্যান্ডিগ্রাফ মেশিনটা যে এই উচ্চ ভোল্টেজ তৈরির কাজে ব্যবহার করা হয়, যে প্রথমেই বলেছে যে উচ্চ ভোল্টেজ তৈরির কাজে এটা ব্যবহার করা হয়। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন আমি এখানে জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু দুইটা জিনিস একটু দেখাবো, যদিও এখান থেকে আমি দেখাতে পারবো কিনা। আমি এটা একটু কালেক্ট করে রেখে দিয়েছিলাম, জাস্ট হচ্ছে আমি এখান থেকে একটু দেখাই যে হচ্ছে তোমাদের, আচ্ছা এখানে একটু ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হবে, তো সো হচ্ছে সবাই একটু মনোযোগ দিবা, বুঝতে অসুবিধা হইলে সাথে সাথে একটু প্রশ্ন করবা। হ্যাঁ, আমি এটা একটু লিঙ্কটা ওপেন, হাইপার লিঙ্ক ওপেন করলে কি হবে? আচ্ছা হইছে, সরি। আচ্ছা এইভাবে মনে হচ্ছে হবে না, একটা কাজ করি, লিঙ্কটাকে কপি করে এখান থেকে পেস্ট করে প্রবেশ করে দেখি কি হয়। আচ্ছা এবার মনে হয় এখান থেকে দেখা যাবে, সবাই একটু মনোযোগ সহকারে জিনিসটা দেখবা। আচ্ছা সবাই এর কথাগুলো তো শোনা যাচ্ছে নাকি? এই সবাই কি দেখতে পাচ্ছ এই জিনিসটা? জি ভাইয়া। জি স্যার, দেখা যায়। আচ্ছা একটু স্লো হচ্ছে মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য, একটু স্লো দেখা যায় না? জি ভাইয়া। আচ্ছা ওকে, এটা কি বড় স্ক্রিন হয়েছে? না ভাইয়া। আমার এখানে তো আটকাই গেছে মনে হচ্ছে, তো আসলে সেটা আমি কি? স্যার বড় করে নিয়েছি। হুম, স্যার বড় করে নিয়েছি। Van de Graaff generator is an electrostatic generator which is capable of producing enormously large static electric potential আচ্ছা আমি এখানে জাস্ট এর কাজটা দেখাই একটু। হ্যাঁ, no matter what amount of এখানে বোঝাচ্ছে মানে চার্জটা যে উপরে থাকে সেই জিনিসটা বোঝাচ্ছে। outer আমি একটু জাস্ট এইখানকার বিষয়টা দেখি। insulated stand. Electrons emitter এটা in the form of বড় হচ্ছে hole না আর কি। made up of sharp metal points is positioned near the lower roller in such a way that the comb is pointed towards the rubber belt. The comb is maintained at high positive
voltage by external supply. Another comb, called receiver comb, is positional near the upper roller and is connected to a hollow metal sphere. A motor is connected to a bottom roller in order to move the belt. When the motor is turned on, the belt moves over the pulley. Spray comb positioned near the lower roller, which is connected to high positive potential, sprays positive charges on the outer side of the belt. Charges on the belt are carried upwards and are collected by the receiver comb on the top of the generator. Since the upper comb is connected to hollow conductor, the charge gets transferred to a hollow sphere. Since the belt continuously carries positive charge to the receiver comb, the spherical shell collects enormous amount of charges and develops huge potential. It becomes difficult for the surface to hold more and more charges due to the force of repulsion between the light charges on the dome. When the potential of the spherical shell exceeds the breakdown value of air, air around the sphere gets ionized and leakage of charge takes place from the sphere. Van de Graaff আচ্ছা এইটুকু বুঝতে কার কার অসুবিধা হয়েছে বলো তো, যেটুকু দেখালাম এইটুকু। আচ্ছা ভাইয়া, ওই গোলটার মধ্যে এনার্জি আসার পরে এবার কি হবে? হ্যাঁ, গোলটার মধ্যে এনার্জি যদি আসে, ওইখানে অনেক বেশি চার্জ আছে। তো চার্জ থাকার অর্থটা কি? চার্জ থাকার অর্থ ওইখানে ভোল্টেজের পরিমাণটাও বেশি। হ্যাঁ, ওইখানে তাহলে ভোল্টেজের পরিমাণ যখন বেশি, তখন যে ব্যাপারটা ঘটবে, তখন এই ঘটনাটা দেখলে তোমরা একটু অবাক হবা যে আসলে এরকম ধরনের ঘটনা কি ঘটা পসিবল। আমি জাস্ট একটু দেখাচ্ছি, পরের ভিডিওটা একটু দেখো, প্রথম অল্প একটু পার্ট দেখলে বুঝতে পারবা এইটা। আচ্ছা, এখানে কি হইল, কোনো কিছু দেখা যায় না। আচ্ছা, ওকে, এই পার্টটা একটু জাস্ট বড় কি হবে। আচ্ছা, এইটুকুই মনে হয় সর্বোচ্চ বড়। তো একটু খেয়াল করবা, সবাই মনোযোগ দিবা। এই জিনিসটা শুনতে পাচ্ছ সবাই? আমার কথা শোনা যায়? আচ্ছা, এইটা মনে করো সেই ভ্যান্ডিগ্রাফ, এই যে ভ্যান্ডিগ্রাফ হচ্ছে মেশিনের ওই গোল অংশটা, এটা। আর একটা মানুষের হাত এইখানে আছে। হ্যাঁ, মানুষের হাত এটা, আর এটা হচ্ছে একটা ভ্যান্ডিগ্রাফ মেশিনের ওই যে গোল অংশটা। এখন একটু খেয়াল করবা। This video, plus all subsequent shocks and loss of feeling in my fingers, is sponsored by KiwiCo. This is a mini Van de Graaff generator. It's a brave little terrorist able to make sparks about an inch long from 2 AA batteries. Just as a neuter... এই জিনিসটুকু কি হইলো বুঝতে পেরেছো? জি স্যার, শর্ট করছে। হ্যাঁ, শক করছে। অর্থাৎ এইখানে যে ব্যাপারটা ঘটতেছে সেটা হচ্ছে ওই যে দেখো না, যে হচ্ছে বজ্রপাতের সময় একটা কেমন যেন একটা রেখা তৈরি করে, ওরকম একটা রেখা তৈরি হচ্ছিল না এখানে? এখানে কিন্তু ওরকম একটা রেখা তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন তারপরে আমরা আসি, আরেকটা কাজ আছে। আরেকটা কাজ হচ্ছে এখানে বিষয়টা একটু এইটাও দেখাই, এই জিনিসটাও একটু সবাই দেখো। ও আল্লাহ, এখানে আবার অ্যাড দিয়ে দিছে, অ্যাডও দিয়ে দিল। আচ্ছা, একটু আমরা দেখি। ও আল্লাহ, আচ্ছা, এখানে একটু খেয়াল করবা, এইটা জিনিসটা একটু খেয়াল করবা সবাই। এখানে যে ব্যাপারটা হয়েছে সবাই দেখতে পাচ্ছ তো? সবাই? জি স্যার। এইখানে এই যে ভ্যান্ডিগ্রাফ মেশিনটা রাখা আছে, এখন কি হচ্ছে, এই যে এখানে যে মেয়েটা আছে, ও হচ্ছে এই ভ্যান্ডিগ্রাফ মেশিনের উপরে কি করবে, এখানে একটু ভালো করে বোঝার আছে কিন্তু। এখন দেখো, এই ভ্যান্ডিগ্রাফ মেশিনে চুলগুলো কিন্তু কি হয়, দেখো ওই মেশিনের উপর হাত দিয়ে যদি কেউ দাঁড়ায়, তাহলে তার চুলগুলো খাড়া হয়ে যেতে থাকে।
ওকে, তো বিষয়টা কেমন হয় আমি জাস্ট একটু দেখাই। দেখো যখন এখানে ওটা ধরে যখন দাঁড়ায় আছে, ঠিক আছে, ওই মাথার চুলগুলো দেখো সোজা হয়ে যেতে থাকছে, ঠিক আছে। এটা একটু ভালো করে খেয়াল করো, এই যে এখানে দেখাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে লাস্ট অবস্থাটা একটু দেখো। আচ্ছা সরি, দেখো ওই যে চুলগুলো দেখো এই যে উড়ে উড়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? সোজা সোজা হয়ে গেছে এরকম একটা ব্যাপার, দেখছো? আচ্ছা এরপরে দেখো এই ছেলেটা দাঁড়াচ্ছে, ওর চুলও কিন্তু নর্মাল অবস্থায় আছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই যে চুলগুলো দেখো একটু সোজা হয়ে যাচ্ছে আর কি। ওই দেখো, দেখছো চুলগুলো ওই যে সোজা হয়ে গেছে, তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে যে এরকম ঘটনা কেন ঘটে, এর পেছনের ব্যাখ্যাটা আমি দিব। এখন একটু ব্যাখ্যাটা নিয়ে একটু প্রশ্ন করি। সেটা হচ্ছে এই ভ্যান ডি গ্রাফ মেশিনে কিন্তু নর্মালি কেউ যদি হাত দিচ্ছে তখন তার হাতে শক লাগতেছে, তাই না? হাতে কি লাগতেছে? শক লাগতেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া একজনের শক লাগতেছে আর একজন ওর উপরে হাত দিচ্ছে তাও কিছু হচ্ছে না, আসলে বিষয়টা কি? তোমরা হয়তো ভিডিওতে খেয়াল করেছো কিনা জানি না, ওই ভ্যান ডি গ্রাফ হাত দেওয়ার সময় কিন্তু ও একটা জিনিসের উপরে উঠে তারপর হাত দিচ্ছে, যার উপর উঠছে ওইটা কিন্তু কি, ওইটা হচ্ছে একটা, আচ্ছা আমি এখানে আসি আগে একটু বোঝাই আগে। হ্যাঁ মনে করো ওই ভ্যান ডি গ্রাফ মেশিনে হাত দিয়ে ওই নিচে যেটা করছে সেটা হচ্ছে যার উপর দাঁড়াইছে ওইটা কিন্তু একটা অপরিবাহী, মানে হচ্ছে এর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে না। ফলে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে ও ওইটাকে ধরছে কিন্তু তারপরে বিদ্যুৎ মানে শক খায়নি। এর পেছনের কারণ হচ্ছে ওই বিদ্যুৎটা ওর ভেতর দিয়ে পাস করে যায়নি। তুমিও যদি কোনো একটা বিদ্যুতের তার ধরো কিন্তু তোমার যদি ওইটা হচ্ছে তোমার কানেক্টেড না থাকে, অর্থাৎ মাঝখানে যদি একটা অপরিবাহী পদার্থ তোমার কাছে থাকে, তাহলে তুমি বিদ্যুৎ হাতে ধরলেও কিন্তু তুমি শক খাবা না। কিন্তু মানে এই বিদ্যুৎটা আসলে কানেক্টেড হওয়া লাগে, কানেক্টেড হইলে তখন, মানে যদি এটা না থাকে তুমি এমনি নর্মালি মাটির উপরে দাঁড়াইছো তখন আসলে কিন্তু তুমি ওই কানেক্টেড হয়ে কিন্তু তখন শক খাবা। তখন কিন্তু ওটা ধরাও লাগতেছে না, ওর কাছে নিয়ে গেলেই কিন্তু ওই যে বিদ্যুৎ চমকানোর মতো হয়ে তুমি শক খাচ্ছ, তাই না? বিষয়টা কিন্তু এরকম। তো এখন প্রশ্ন হচ্ছে যে চুলগুলো এরকম খাড়া খাড়া হয়ে যাচ্ছে বা এরকম সোজা সোজা হয়ে যাচ্ছে কেন? এর পেছনের ব্যাখ্যাটা হচ্ছে এই একটা চুল মনে করো আছে, এই একটা চুল, এখন এই দুইটাই যখন এটা পজিটিভ চার্জ আছে, এটা পজিটিভ চার্জ আছে, পজিটিভ পজিটিভকে কি করবে? পরস্পরকে বিকর্ষণ করে এরা দূরে সরে যেতে চাইবে, তাই না? দূরে সরে যখন যেতে চাইবে তখন ওই যে এরকম সোজা সোজা হয়ে যাবে চুলগুলা। কথা কি বুঝতে পেরেছো? এখন তুমি মনে করো যে যখনই ওর উপর হাত দিচ্ছ তোমার বডি তো পুরাই মনে করো যে একটা নির্দিষ্ট চার্জে চার্জিত হয়ে যাচ্ছে, মানে একটা নির্দিষ্ট চার্জ তোমার বডিতে চলে যাচ্ছে। তো যখনই তোমার বডিতে একটা নির্দিষ্ট চার্জ চলে যাচ্ছে তখনই তো তোমার বডির প্রতিটা চুল, একটা চুলের মনে করো যে দুইটা মানে একই রকম চার্জ হয়ে যাচ্ছে। একই রকম চার্জ হওয়ার কারণে কি হচ্ছে, দুইটা একই রকম চার্জ হওয়ার কারণে আসলে এই সোজাসুজি হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? তাহলে আশা করি সবাই এইটুকু বুঝতে পেরেছো। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। কারো কোনো প্রশ্ন আছে? যদি না ভাইয়া। আচ্ছা ওকে, তো তোমাদের আমি হচ্ছে আপাতত আজকে যেহেতু ক্লাসটা শেষ হয়ে গেল, আমরা এই অধ্যায়ের যে হচ্ছে পিডিএফ ফাইলটা তোমাদের হচ্ছে গ্রুপে আমি এখনই দিয়ে দিচ্ছি, তোমরা গ্রুপ থেকে এটা ডাউনলোড করে নিতে পারো। সেটা হচ্ছে কই গেল, আচ্ছা গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা তোমরা একটু ডাউনলোড করে নিও। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের মতো আলোচনা। তো কারো যেহেতু প্রশ্ন নেই তো আমরা আপাতত আজকে এতটুকু পর্যন্তই রাখতেছি।